আসসালামু আলাইকুম ওয়া Having রাহমাতুল্লাহি ওয়া problem বারাকাতুহু। connecting this after কুলাউড়া টিভি থেকে আমি আতিকুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে আমাদের লাইভ স্ট্রিমে আমাদের সাথে অতিথি আছেন এবং আজকে আমরা যে বিষয় নিয়ে লাইভ স্ট্রিমে আমরা চলে আসেন, চলমান পরিস্থিতি এবং সমসাময়িক বিষয় নিয়ে কুলাউড়া টিভির বিশেষ লাইভ স্ট্রিম। আমার সাথে যুক্ত আছেন জাহিদ চৌধুরী এবং আসমা জান্নাত মনি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব এবং যে বিষয় নিয়ে কথা বলবো, আমাদের যে সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলবো। এবং আমাদের আসমা, যিনি হবিগঞ্জ নবীগঞ্জ থেকে আমার সাথে আছেন, উনি উনার যে সামাজিক সংগঠনের সাথে জড়িত এবং তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন জিনিসের সাথে এবং একটা মসজিদ এবং গরিব দুঃখী মানুষের সাথে কাজ করেন। আহ, উনি কাজ করেন আমাদের বিভিন্ন সমস্যা বিষয় নিয়ে। এবং উনি জানেন যে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক সাথে লিপ্ত হয়। এবং আমার সাথে এই মুহূর্তে আমি পরিচয় করে দিব আমাদের হৃদয় চৌধুরী, কুমিল্লা থেকে অ্যাডভোকেট হৃদয় চৌধুরী সাহেব। কেমন আছেন আপনি? Actually আমার নাম হচ্ছে জাহিদ চৌধুরী, আর কেউ কেউ আমাকে রুদ্র চৌধুরী নামে চেনে। ওকে। আশা করি আল্লাহর রহমতে এই পর্যন্ত আল্লাহ ভালো রাখছে। তবে আমাদের সমস্ত বাংলাদেশের যে অবস্থা, সেদিক থেকে বিবেচনা করলে আমরা কেউই ভালো নেই। ধন্যবাদ জায়েদ সাহেব, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আসমা জান্নাত মনির কাছে। মনি, কি অবস্থা, কেমন আছো তুমি? মনি, কি অবস্থা তোমার, কেমন আছো? মনি, আমার কথা কি শুনতে পাও? জি, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? অবশ্য আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো। তোমার দোয়া ভালো আছি। যাক, ধন্যবাদ আজকে আমাদের অতিথিবৃন্দকে আমাদের কুলাউড়া টিভিতে সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের চলে যাচ্ছে আমরা মূল জি, পর্ব। যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি মূল পর্বতে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমি চলে যাব আমাদের জায়েদ চৌধুরী, অ্যাডভোকেট জায়েদ চৌধুরীর আমি কাছে। ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, একটু সমস্যা হচ্ছে। ওকে, 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 নো প্রবলেম। ঠিক আছে, আমি কথা বলতেছি, হয়তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে। তো জায়েদ চৌধুরী, আমি আপনার কাছে এই মুহূর্তে চলে যাচ্ছি। যে জয় চৌধুরী, আপনার কাছে আমার যে প্রশ্নটা হবে যে বর্তমান বাংলাদেশের যে বিষয় নিয়ে সবসময় মানুষ এখন আতঙ্কিত, আমাদের মা বোনরা আতঙ্কিত এবং দর্শন নিয়ে বিভিন্ন ভাবে সাংগঠনিক ভাবে জোরালো ভাবে কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে বিভিন্ন ছাত্র সমাজ থেকে। তো আপনি একজন অ্যাডভোকেট হিসাবে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই যে দর্শন বিষয়টা সবসময় আমাদের চোখের সামনে আসে, এই বিষয়ে কি আপনার কি মতামত থাকবে? হুম, অবশ্যই। জি জায়েশ, আমি আপনাকে কি প্রশ্ন করেছিলাম সেই সম্পর্কে একটু উত্তর দেন তো। দেখেন, এখানে আমি যদি ধর্ষণের বিষয়ে বলতে যাই, আমাকে অনেক কিছু বলতে হবে। যেমন আমি প্রথম প্রথম যে অবস্থাটা দেখা গিয়েছে, যে ধর্ষণ কেন হয়, এই ধর্ষণ নিয়ে, জি, জি জি। আমি বলতেছি আপনাকে, ধর্ষণটা আসলে কেন হচ্ছে। ধর্ষণের মানে ধর্ষণের এই ধর্ষণটার পিছনে কি কি কারণ আছে, আমরা আপনাকে বা আপনার মাধ্যমে সমস্ত বাংলাদেশের মানুষকে জানাতে চাচ্ছি। এট ওকে। ফার্স্ট, ধর্ষণ কিন্তু দুই রকমের। একটা হচ্ছে সম্মতিতে ধর্ষণ। যখন আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে কোথাও চলে যাবেন, তখন সেটা কিন্তু ধর্ষণ হবে না, কিন্তু ওইটাকে ভিত্তি করে এখন ধর্ষণের মোকদ্দমা গুলা হচ্ছে, রাইট? আর আপনি যদি জি। ভলগারিজম ভলগারিটিজম ড্রেস পরে আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যান, তখন আপনার কাছে সিএনজি ড্রাইভার থেকে শুরু করে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সব ধরনের নিম্ন শ্রেণীর মানুষগুলা আপনাদেরকে বাজে বলবে। এবং সেই জায়গায় যদি কোনো বখাটে যুবক থাকে এবং তারা যদি মাদকাসক্ত হয় এবং তারা যদি একটু বাজে ধরনের ট্রেন্ডিং থাকে, তাহলে সেই মেয়েটাকে তুলে নিয়ে ধর্ষণ অবশ্যই করবে। বিকজ আমাদের সাংগঠনিক কাঠামো দুর্বল।
আমি সাংগঠনিক কাঠামো দুর্বল বলতে এইটা জি আমি বুঝেছি, দুঃখিত। মানে বুঝাতে চাচ্ছি যে সমস্ত বাংলাদেশে এখন দল বলতে কিন্তু একটাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এখানে বিএনপিরও স্থান নাই, জামাত শিবিরেরও স্থান নাই, কোন দলেরই কিন্তু এখন স্থান নাই এখানে। আমরা সবাই কিন্তু সুবিধা ভোগের জন্য সবাই কিন্তু আওয়ামী লীগে যোগ দিয়েছি বা ছাত্রলীগে যোগ দিয়েছি। এখন আমরা আমাদের দলীয় কর্ণধাররা কখনোই কেউ বলে না যে তুমি আজকে ওই বাড়িতে যাবা বা ওই মেয়েকে যাবা, ওই মেয়েকে যে ধর্ষণ করে আসবা। কিন্তু আমরা কিন্তু তাদেরকে আবার নিষেধ করছি না যে তোমরা এটা করো না। আজকে যদি এমন কিছু হতো যে প্রতিষ্ঠানের কর্ণধাররা বা দলীয় কর্ণধাররা যদি এই বিষয়ে উঠে পড়ে লাগতো, তাহলে মনে হয় বাংলাদেশের ধর্ষণের সংখ্যাটা অনেকাংশে কমে যেত। ধর্ষণের সংখ্যা যেই সব মানুষদেরকে দ্বারা একটা দলীয় সংগঠন চলে, যেই সব ক্যাডার বাহিনী দ্বারা কোন দলের সংগঠন চলে, সেই সব দলের কর্ণধার কখনোই চাইবে না যে আমার দলের লোকরা অ্যারেস্ট হোক, আমার দলের লোকরা আইনের আওতায় আনুক। আমরা দেখেন এই ধর্ষণ নিয়ে শাহবাগে একটা স্লোগান হচ্ছে যে আমি কোথায় গিয়েছি, আমি যেখানে গিয়েছি আমি জানি না। তো আমার কথা হচ্ছে আমি কোথায় যাব, যেখানে যাব, কোথায় যাব আমি জানবো না, কিন্তু আশেপাশের বাজে লোকগুলা দেখলে আমাকে যদি ধর্ষণ করে তার দায়িত্ব কিন্তু আপনার। তাহলে আমরা নিজেরাই নিজেদেরকে ধর্ষণের পথে ঠেলে দিচ্ছি। সিলেট এমসি কলেজের যে বিষয়টা আমরা জানি, সিলেট এমসি কলেজের যে ছেলে এবং মেয়েটা যে ধর্ষিত, যে মেয়েটাকে ছেলেরা ধর্ষণ করছে, সেই মেয়েটা হচ্ছে পূর্ব পরিচিত, ওই ছেলেটার পূর্ব পরিচিত। ওই যে স্বামী আছে সেই স্বামী ওর আসলে কিন্তু ওর স্বামী না। ওরা একটা আপনার পাহাড়ের চূড়ায় গাড়ি নিয়ে আড্ডা মারছিল, সেখান থেকে ওরা এখানে এসে এখানে মানে সিলেট এমসি কলেজে আসে। সিলেট এমসি কলেজে আসার পরে এমসি কলেজের মধ্যে ওকে রাখে, রাখার পরে সিগারেট আনতে যায় এবং মেয়েটা টিস্যু কাপড় পরা অবস্থায় ছিল এবং ওখানে ওই ধরনের ছেলেরা বাজে নেশা করা অবস্থায় মানে অবস্থাতে ছিল। এখন আমার কথা হচ্ছে আমরা যদি আমাদের ভালোবাসা মানুষের সেফটিকেই না দিতে পারি, আমরা যদি আমাদের ভালোবাসা মানুষকে নিরাপত্তা না দিতে পারি, আমরা যদি আমাদের ভালোবাসার মানুষকে যদি ভলগারিটিজম ড্রেস করে রাস্তায় নিয়ে হাঁটি, অবশ্যই আমরা এখানে ধর্ষিত হব। ধর্ষণ দু ধরনের হয়, দুই ধরনের। একটা হচ্ছে টার্গেটেড, একটা হচ্ছে নন টার্গেটেড। টার্গেটেড হচ্ছে ওইসব মেয়েরা যে মেয়েরা সমাজে উচ্ছৃঙ্খলপনা চলাফেরা করে, যে মেয়েরা ভলগারিটিজম ড্রেস পরে নিজেদেরকে শো আপ করে, নিজেদের ফিগারকে শো আপ করে এবং রাস্তাঘাটে অযাচিতভাবে নিজেকে প্রকাশ করে, এটা হচ্ছে টার্গেটেড। এই টার্গেটেড মেয়েদের দিকে এলাকার ছেলে, যেখানে যাবে সেখানের ছেলে এবং বিভিন্ন ধরনের ছেলেদের একটা টার্গেট থাকে, যেই টার্গেটের কারণে তারা ধর্ষিত হবেই কনফার্ম। আর এবার হচ্ছে নন টার্গেটেড। নন টার্গেটের বিষয় হচ্ছে যে আপনি আপনার বয়ফ্রেন্ড, আপনি আপনার গার্লফ্রেন্ড নিয়ে কোথাও ঘুরতে গেলেন, আপনার সাথের মেয়েটা যদি ভলগারিটিজম ড্রেস পরে এবং ওই মেয়ের চলাফেরা উগ্রতা যদি সেখানে থেকে থাকে, সুতরাং আপনাকে পাঁচজন চারজন ছেলে আপনাকে ধরবে এবং আপনার সাথের প্রিয় মানুষকে ধর্ষণ করবেই। ধন্যবাদ এখন জাহেদ সাহেব। আমি জি আমি আবার চলে আসবো আপনার কাছে। আমি এখন আসমার কাছ জি থেকে কিছু জানবো, তো আমি আবার আপনার কাছে চলে আসবো। আসমা, কি আমার কথা শুনতে পারো? পারো? জি আমি আপনার কথা শুনতে পাচ্ছি। ওকে আসমা, আমি প্রথমে তোমার কাছে তোমার সমসাময়িক বিষয় পরে আমি যাব। প্রথমে আমি বাংলাদেশ বর্তমান যে পরিস্থিতির উপরে আমরা আছি, যে বাংলাদেশে সিলেট পরে আপনি দেখেন নোয়াখালীতে একটা দর্শন, নোয়াখালী পরে আরো একটা মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চা কয়েকদিন আগে দর্শন। তো এই সম্পর্কে তুমি একজন মেয়ে মানুষ হয়ে যে এই যে দর্শনটা আমাদের বাংলাদেশে খুব বেশি পরিচিত হয়েছে, সকালে উঠলেই যে দর্শনের নিউজ করলেই দেখা যায় দর্শন দর্শন। তো এই বিষয়ে তোমার কি মতামত থাকবে, যে এই বিষয়টা নিয়ে একটু তোমার কাছে জানতে চাই। এরপরে পরে তোমার কাছে তোমার বিষয় সাময়িক নিয়ে আসবো আমরা। আহ, যে আমরা যদি দেখি তাহলে
যে গত 28 দিনে সিলেট জেলায়, শুধুমাত্র সিলেট জেলায় 15টি ধর্ষণের ঘটনা আছে। বিষয়টা খুবই দুঃখজনক। আমি একজন মেয়ে হিসাবে তো এই বিষয়টি অবশ্যই আমার জন্য অবশ্যই দুঃখজনক বিষয়। আর আমি যে কথাটি বলতে চাই, ধর্ষণ যে সামাজিক অপরাধ, তো আমাদের সিলেট হচ্ছে পবিত্র, 360 আউলিয়ার পবিত্র ভূমি বলা হয় আমাদের সিলেটকে। তো আসবো এই ইনশাল্লাহ। সিলেটের মধ্যে ধর্ষণের মতো একটি ঘটনা আমার জন্য অবশ্যই হতাশাজনক, এবং আমাদের সিলেট না, সারা বাংলাদেশের সব মেয়েদের জন্যই ধর্ষণ একটি হতাশাজনক ঘটনা। তো জি। আমি বলবো এই বিষয় থেকে আমরা, মানে আমাদের মেয়েরা, আমাদের পরিত্রাণ পেতে হবে। সেফটি চাই। আতিক সাহেব, আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, শুধু সিলেটে না সমগ্র বাংলাদেশেই ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড কার্যকর যতদিন না করা হয়েছে, ততদিন এই ধর্ষণ থেকে আমরা আতিক মুক্তি সাহেব পাবো না। আমি তো আমি একজন মেয়ে হিসাবে আমি 1 মিনিট, আপনি একটু ধর্ষকদের সমাধান। শাস্তি হিসাবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কামনা করি। এবং আমার, জি জি। আতিক সাহেব আমি জি, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আতিক সাহেব, আমি আসমার কথার সঙ্গে একটু অ্যাড করে দিচ্ছি, আসমার কথাকে সাপোর্ট দিয়ে। জি, আমরা আমাকে কি শোনা ধর্ষণের, যাচ্ছে? হ্যাঁ আপনাকে শোনা হ্যাঁ, যাচ্ছে। শোনা যাচ্ছে, আপনার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আপনাকে আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি, একদম ক্লিয়ার, নিটের ক্লিস্টেন ক্লিয়ার যাকে বলে। আচ্ছা ওকে। আতিক সাহেব, এখানে আরেকটা বিষয় দাঁড়ায়, যখন আপনার যখন মানে ধর্ষণের আরেকটা কারণ আমি আপনাকে বলে দিচ্ছি। আপনার যখন অনেক বন্ধু থাকবে, ফ্রেন্ড থাকবে, আপনি যখন একটা মেয়ে থাকবেন, আপনি দুজন মেয়ে যদি চারজন ছেলের সঙ্গে কোথাও ঘুরতে চলে যান, আপনার, আসমার, আমার, ইভেন আমরা এখানে যে চারজন আছি, চারজনের মন মানসিকতা তো একরকম না, ঠিক আছে? আপনি যখন আপনি কোথাও কোনো ছেলেদের সঙ্গে আপনার ঘুরতে চলে যাবেন এবং সেই পরিবেশটা যদি হয় মেয়েদের বিরুদ্ধে, তখন আপনি কিন্তু ধর্ষিত হবেনই। তখন আপনি চিল্লা ফাল্লা করেও আপনাকে রক্ষা করতে পারবেন না। জাহেদ সুতরাং সাহেব, আমি ধ- আমি 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 পরে আপনার কাছে আসবো। আমি আসমার কমপ্লিট কথা শুনি, পরে আপনার সাথে আমি চলে আসবো। আপনি ওখানে গিয়ে থাকেন তো। আসমা, তুমি যেগুলা বলা ছিল সেগুলা বলো, কারণ একজন একজনকে আমরা শুনতে হবে, কারণ এখানে কাটিং করলে তো আসমার কমপ্লিট কথাগুলো আপনি বুঝতে পারবেন, আপনি নোট করে রাখবেন। হ্যাঁ, না, আসমাকে কারণ আমি নোট দিলাম আর কি। না, নোট আমি বলি যে আমরা যখন একজন অতিথি বলবে, তার কমপ্লিটলি শেষ করবে, পরে আপনি ওখানে নোট করবেন, নোট করে রাখবেন, তখন আপনার এই যে উত্তরটা আপনি পরে দিতে পারবেন। ওনারও নেটওয়ার্ক খুব প্রবলেম, এলাকায় গ্রামের বাড়িতে থাকে আসমা। তো এই মুহূর্তে আমরা আমাদের অতিথি যিনি আসমা আছেন নবীগঞ্জ থেকে, ওনার নেটওয়ার্ক খুব একটা প্রবলেম। উনি আসছেন এবং গেছেন। তো ধন্যবাদ যারা আমাদের সাথে তখন পর্যন্ত দেখছেন। আমাদের অতিথি চলে আসবেন এবং কথা বলবেন। তো আমি জয় সাহেব, এটা আমি বলি আপনাকে, যেটা আপনি বলতেছেন যে এটা না আমাদের যে, আচ্ছা আমি বুঝছি দর্শন হয়ে গেছে, যে যে নোয়াখালীতে যে ঘটনা করছে সেইটা তো একজন বৃদ্ধ মহিলা। কারণ আপনি, ঠিক আছে আমি বললাম আপনার ফ্রেন্ড যারা আছে বিভিন্ন এরকম, কিন্তু কুমিল্লাতে যে ঘটনাটা করে, নোয়াখালীতে যে ঘটনাটা করছে, সেই ঘটনা আপনার কাছে আহ কি ভাবেন আপনি? এই ঘটনাটা, এটা কি কোনো দর্শন, না এটা কোনো আত্মহত্যা, এটা কিন্তু মার্ডার, না এটা কিন্তু পরিকল্পিত কোনো কিছু? না, না, এটা এটা হচ্ছে জাস্ট একটা ইনিমিটি, একটা শত্রুতামূলক মনোভাব। এখানে কিন্তু ধর্ষিত হয়নি। এখানে বিষয়টা হচ্ছে মহিলাটার যে সম্পদ আছে, সেই সম্পদটাকে বাজেয়াপ্ত করার জন্য এলাকার কিছু ছেলে পেলে উঠে পড়ে লাগছিল, এবং সেইখানে সেইখানে মেয়েটাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করতো ছেলেরা। এবং ওই ওকে বলছিল যে তুই যদি এখান থেকে চলে না যাস, তাহলে তোর এই আহ, বিবস্ত্র যে ছবি এবং ভিডিওগুলো আমরা ভাইরাল করে দিব। বিষয়টা ঘটছে কিন্তু আপনার 2 তারিখ, যেটা আমি শুনেছি আর কি। বিষয়টা হুম। ঘটছে 2 তারিখ, কিন্তু পাবলিশ হয়েছে 4 তারিখ। তাই এখন আমার কথা হচ্ছে যে একটা নারীকে বিবস্ত্র করে, উলঙ্গ করে ফেসবুকে ভাইরাল করছে। তো ফেসবুকে ভাইরাল করার কারণে সে মানে পুরোটা বাংলাদেশ তথা সমস্ত বিশ্বের কাছে আমরা একটা লজ্জিত বাংলাদেশি জাতি হিসেবে
আখ্যায়িত হয়েছি, যেটা আমাদের জন্য কখনোই কাম্য ছিল না। আমরা হয়তো স্টিল পিকচার গুলো দিতে পারতাম বা তার পুরো ঘটনাটা দিতে পারতাম, কিন্তু একটা মেয়ের সরাসরি পুরো ফিগারের অংশগুলা চেপে চেপে ভিডিও ক্লিপ করে আমরা দিয়েছি। এখানে আমাদের একটা নরপশুতাও কাজ করেছে। আর এখানে যেই মেয়েটা শুনেছি, আমরা যদিও জানি ধর্ষিত হয়েছে, আসলে মেয়েটা ধর্ষিত হয় না, মেয়েটাকে বিবস্ত্র করা হয়েছে। বিবস্ত্র করা হয়েছে মানে সমস্ত বাংলাদেশের মানুষকে বিবস্ত্র করা হয়েছে। তো আমি আপনাকে কিন্তু শুরুতেই বলছিলাম যে আমাদের সাংগঠনিক কাঠামো, আমাদের কিন্তু এখন কোনো দল নাই। আমরা কিন্তু সবাই এখন আওয়ামী লীগ, এখন সবাই কিন্তু যুবলীগ, সবাই কিন্তু মানে শ্রমিক লীগ সব। আপনি জানেন এটার পরেও রাত্রে, এটার যেদিন ঘটনা হয়েছে তার সোয়া একটার সময় আপনার সিলেটেই এক শ্রমিক লীগ নেতা একটা বাসায় ঢুকে ছেলে মেয়েকে অস্ত্র জিম্মা করে তার মাকে ধর্ষণ করছে, এবং সেটাও কিন্তু আসছে। তো আমাদের মিডিয়া, আমরা এখন যে মিডিয়া নির্ভর, সেই মিডিয়া নির্ভর না হই নাই বলে আমরা অনেক কিছু জানতে পারছি এবং অনেক কিছু সরকারের কাছে পৌঁছাতে পারছি, যেগুলোর বিচার আমরা ধীরে ধীরে পাচ্ছি। আজকে যদি আমরা ফেসবুক নির্ভর না হতাম, আজকে যদি আমরা ইউটিউব নির্ভর না হতাম, তাহলে মনে হয় দেশটা এখন যা আছে পুরা রসগোল্লাই যেত। তবে আমাদের বিচার ব্যবস্থা এখানে একটু সীমিত। যেমন আমরা যদি কোনো কেউ ধর্ষিত হয়ে থাকে, তখন তার ধর্ষণের আলামত, রিমান্ডের বিষয় থাকে, মেডিকেলের একটা রিপোর্ট থাকে। ওসব বিষয় করতে করতে যে ধর্ষণের প্রক্রিয়াটা একটু লেংদি হয়ে যায়, যেখানে ধর্ষণকারীরা বিচার, ধর্ষণকারী যে ওদের বিচারটা একটু দেরিতে হয়। তো আমার মতে বাংলাদেশ সরকারের কাছে বা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আইন মন্ত্রণালয়ের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে ধর্ষণের এই মোকদ্দমাটা যদি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা যায়, তাহলে হয়তো তাড়াতাড়ি যারা ভিকটিম তারা অতি সত্বর এটা রিয়েলাইজড হবে। তবে আতিক ভাই, এখানে ধর্ষণের বিষয়ে বলতে গেলে আমাকে আরেকটু বিষয় বলতে হয় যে অনেক সময় মিথ্যা মোকদ্দমা হয়ে থাকে। যেমন আমি একটা, যদিও আমি লয়ার, কোনো ধর্ষণকারীর পক্ষে যাওয়া উচিত না, আমি কিন্তু একটা ধর্ষণ মোকদ্দমার লয়ার, আসামি পক্ষে লয়ার। এটা আমি আসামি পক্ষে লয়ার কেন হলাম, ওই ছেলেদেরকে আমি কিন্তু ব্যক্তিগতভাবে চিনি। তো মেয়েটা তার 22 ধারার জবানবন্দির বলতে বলছে যে এই মেয়েটা গার্মেন্টস কর্মী। সেখানে সে রাতের 11টায় উঠছে, উঠার পরে শাসন গাছা না নামিয়ে ওকে নামালো আরেকটা স্টপেজে। অবশ্য যে স্টপেজের কথা বলো, সেই স্টপেজে সেই বাসই থামে। ওখানে ড্রাইভার এবং হেল্পার তাকে ধর্ষণ করছে। ধর্ষণ করার পরে এখান থেকে তাকে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তাকে নাকি চা নাস্তা খাওয়াইছে। চা নাস্তা খাওয়ানোর পরে সে ঘুমাইছে। ঘুমানোর পরে উঠানোর পরে তাকে নাকি আবার ফিজিক্যাল রিলেশন এক্সপ্রেশন করছে। এখন তার 22 ধারাতে সে নিজেই কিন্তু প্রমাণ করে দিয়েছে যে সেই ঘটনাটা ঘটে নাই। একটা একটা মেয়ে রাত 11টার সময় ঢাকা থেকে যখন কুমিল্লায় আসবে, তখন 3টা বাজবে। 3টা থেকে সে তার ব্রাহ্মণপাড়া যেতে আরো 2 ঘন্টা লাগবে, 5টা। তাহলে এই সময়টা সে কই থাকবে? আসলে ঘটনাটা হয়েছে যে ড্রাইভার এবং হেল্পার, কারণ আপনারা জানেন যে বাসে কতজন যাত্রী বসলো, কি আসল বিষয়, তার টাকাটা কিন্তু মালিককে বুঝ দিতে হয়। এখন ওই মেয়ের কাছে যখন টাকা চাইছে, সেই মেয়েটা উল্টা তাকে ধমক দিছে যে আমাকে টাকা দেন, না টাকা দিলে আমি থাকতে পারবো না, আমি যেতে পারবো না। যেই কারণে ওই ছেলেরা তাকে চট থাপ্পড় দিয়ে বের করে দিছে। ইভেন পাশে শত্রু থাকলে যা হয়, এই মেয়েটাকে যখন মারছে, পাশে এই ছেলেদেরই একটা গ্রুপ ছিল, যেই গ্রুপটা দিনের 2টার সময় নিয়ে একটা ধর্ষণের মিথ্যা মোকদ্দমা দায়ের করছে। তো আমরা আসলে অনেক সময় ধর্ষণ ধর্ষণ বলে চিল্লা পাল্লা করি, কিন্তু না, আমরা ভিক্টিমাইজড অনেক সময় হয়ে থাকি। ওকে, ধন্যবাদ জি জাহসাব। আমি বলেন। এই মুহূর্তে ওকে, আমি আসমার কাছে চলে যাচ্ছি। আসমার কথা আসলে অসম্পূর্ণ রয়ে গেছিল, কারণ আসমা ওই যে নেটওয়ার্কের প্রবলেম। আসমা, তোমার যে এই যে, দর্শন ব্যাপারে যে অসম্পূর্ণ যে কথাগুলো, এগুলো একটু প্রকাশ করো, পরে আমরা অন্য সাবজেক্টে তোমার কাছে চলে আসবো। জি, আসলে ইদানিং দর্শনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি, ইদানিং খুবই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আগে সিলেটে তো তেমন একটা শোনা যেত না, এখন সিলেটেও
আহ, গত 28 দিনে বললাম তো যে 15টা দর্শনের ঘটনা ঘটেছে। এটা আমি একজন মেয়ে হিসাবে আমার জন্য খুবই হতাশাজনক এবং খুবই আতঙ্কজনক ঘটনা। জি তো জি জি। কি বলবো আসলে, ধর্ষণ দর্শন মানে দর্শন বৃদ্ধি পেয়েছে এই জন্য যে আমরা এখনো দেখা যাচ্ছে যে আমাদের নৈতিকতা, মূল্যবোধ এসবের অবক্ষয় হওয়ার কারণেই কিন্তু দর্শন আহ বৃদ্ধি পেয়েছে, এবং ধর্মীয় আপনাকে মূল্যবোধও আমি একটু আমাদের। প্রশ্ন করতে যাচ্ছি। এক মিনিট, জাহেদ সাহেব, আমি ওনার ওনার প্রশ্ন ওগুলো শেষ করে আচ্ছা বলেন, হ্যাঁ আপনি নোট করে রাখেন, জাহেদ সাহেব নোট করে রাখেন। বলো আসমা, বলো তুমি, আসমা বলো। জি, তোমার যেটা বলার ছিল সেটা বলতে থাকো। জি আমি আপনার জি জি আপনার আসমা, কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, আমি দুঃখিত। আমার এখানে খুবই প্রত্যন্ত এলাকা, যার কারণে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আমি আপনার কথাটা ওকে একটু আমি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না না না, আর কি, আপনি যদি আবার বলতেন ওকে না না, প্রশ্নটা। আমি বলছি যে তুমি যে যে কথাগুলা স্টার্ট করেছো সেই স্টার্ট কথাগুলা শেষ করো, কারণ এখানে জাহেদ ভাই একটু একটু, জাহেদ ভাই আপনি লাইক করে আপনি বলবেন ওনার, তুমি বলো তোমার যেগুলা কথা ছিল এগুলা বলো। জি আমি এটাই বলতে চাই, আসলে সবকিছুর পরে ধর্ষণ সম্পর্কে বলতে গেলে তো অনেক কিছুই বলা যায় যে দর্শনের আমরা কোনো সমাধান পাচ্ছি না। আমি এটাই বলবো যে দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড করা হোক, এবং আমাদের আমাদের যে বিগত যে দর্শনের ঘটনাগুলো ঘটেছে, আমরা এই দর্শন যতটা মামলা হয়েছে সবগুলোর বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমি এটাই বলবো। ধন্যবাদ আসমা, ধন্যবাদ। এরপরে আমি চলে যাচ্ছি জাহেদ সাহেব। উনি আমাদের আসমা যে বলেছিল যে দর্শক যারা আছে তাদের তাদের বিচার হোক, সেই বিচারগুলো এখন পর্যন্ত আমরা বাংলাদেশে দেখতে পাইনি। যে কোনো দলের মানুষ হোক, যে কোনো দলের মানুষ, এখানে দল কোনো কিচ্ছু না, সবাই বাংলাদেশি। তো এটার বিচার কি সুষ্ঠুভাবে হবে? আর দর্শন তো এখন আমাদের মুখে মুখস্থ হয়ে গেছে। তো সেই সম্পর্কে একটু তোমার কাছে জানতে চাচ্ছিলাম। এরপরে আমরা চলে যাব আমাদের আসমার কাছে, আসমার যে যে সামাজিক সংগঠনের সাথে জড়িত আছে সে বিষয়ে। আচ্ছা আসমা, তোমার কাছে আমার প্রশ্ন যেটা আমি করব, যে তুমি, আমি জানি যে তুমি কিছু সামাজিক সংগঠনের সাথে জড়িত আছো তোমার ব্যক্তিগত উদ্যোগে। তো আমি জানি যে দরিদ্র ছাত্রদের পরীক্ষা ফি এই ব্যবস্থা করে দাও বিভিন্ন জায়গাতে। তো এই যে দরিদ্র ছাত্ররা যারা আছে তোমাদের এলাকায়, তো তাদেরকে এই যে ফ্রি ব্যবস্থা করো, এটা কিভাবে করো? কোন মাধ্যমে তুমি তাদেরকে ফ্রি ব্যবস্থা করে দাও? জি ধন্যবাদ। হুম, আসলে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন প্রথম যেভাবে আমার শুরু হয়, ইন্টারমিডিয়েটে যখন আমি পড়াশোনা করি তখন আমার তখন আমার একজন বন্ধু ছিল, ফ্রেন্ড, মানে আমার সাথেই পড়ালেখা করতো, আমার ইয়ারমেট ছিল আমার। তো তার একটা সমস্যা, সে খুবই দরিদ্র ছিল, যার কারণে মানে সব সময় অনেক সময় দেখা যেত পরীক্ষার ফি, বই কেনার সময় আসলে তার অনেক সমস্যা হতো। তখন আমার কাছে সে বিষয়টা শেয়ার করলো যে মনি, আমার তো সামনে বই কিনতে হবে, আমি বইয়ের খরচটা ক্যারি করতে পারছি না। তখন আমার মাথায় আসলো, আমি মানে তার কথাগুলি আমি আমার আমার স্যারের যারা ছিলেন কলেজে তারা আমাকে খুবই স্নেহ করতেন। তো আমি প্রিন্সিপাল স্যারের সাথে ওর বিষয়টা আলাপ করি যে স্যার, ও তো পরীক্ষার ফি এবং বই কিনতে সমস্যা হয় কারণ তার ফিনান্সিয়াল অবস্থা তেমন একটা ভালো না। তখন স্যার আমার কথা শুনলেন এবং আমাকে আশ্বাস দিলেন যে কলেজ থেকে ম্যানেজিং কমিটির সাথে কথা বলে ওর বইয়ের ব্যবস্থা এবং পরীক্ষার ফি এর ব্যবস্থা করে দেওয়া হবে। তখন থেকে আসলে আমার মনে হলো যে আমি যদি মাঝে মধ্যে এভাবে বিপদে যারা পড়ে, আমি চাইলেই তো পারি এভাবে, মানে যারা গরিব শিক্ষার্থী আছে থাকার জন্য আটকে যায়, যখন যেভাবে দরকার, যেমন আমি যেভাবে বহন করে, আমি কয়েকটা টিউশনই করি, আমার বাড়িতে কিছু ছাত্র পড়াই। যখন আমি আমার মানে আমার যখন আমি পারি যে আমার আমার মাধ্যমে যদি হয়ে যায় তাহলে আমি তাদেরকে টাকাগুলো দিই। আর যদি দেখি যে আমার মাধ্যমে সম্ভব হচ্ছে না, তখন কি করি, আমার ফেসবুকে
বিত্তবান মানুষরা আছেন, আমাকে চিনেন, আমার পরিচিত, তাদের কাছে আমি তাদের সমস্যাটা তুলে ধরি, তাদের সাথে কথা বলাই দিই, কথা বলার পরে তারা তার সমস্যা বুঝেন এবং তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করেন। বিশেষ করে আমার উম, বেশিরভাগ সময় যেটা হয়, আমার ফেসবুকে পরিচিত অনেক বিত্তবান মানুষ আছে, তারাই তারাই তাদের সৌজন্যে আমি ওদের সহায়তা করি আর কি। ধন্যবাদ আসমা। আসলে আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে তুমি এই যে লেখাপড়ার পাশাপাশি যে এই যে ছাত্রদেরকে ফ্রি যেমন ব্যবস্থা করে দেবে যেভাবে হোক, বন্ধু বান্ধবের কাছ থেকে আর সোশ্যাল মিডিয়াতে তুমি কিন্তু, এটা হচ্ছে একটা মনের থেকে যে কাজগুলা, এগুলা কাজ কিন্তু সবাই করতে পারে না। এগুলা কিন্তু তোমার একটা, তোমার থেকে আমি জানি যে আরো কিছু মানুষ শিক্ষক, আরো যারা আছে স্টুডেন্ট, এরা যে গরিব স্টুডেন্ট যারা আছে তাদেরকে এভাবে সব মিলিয়ে এভাবে যদি ব্যবস্থা করে দেয়, এরকম দেখা যাচ্ছে যে হাজার স্টুডেন্টরা কিন্তু পরীক্ষার ফিস দিতে পারে নাই, গাইড কিনতে পারে নাই, পরে তার পরীক্ষাতে সে পরীক্ষা দিতে পারতেছে না টাকার কারণে। তো এইভাবে যে অবহেলিত ছাত্রদেরকে যেভাবে সহযোগিতা করে করতে করতেছো এবং করতে যাচ্ছ, আসলে খুব ভালো একটা উদ্যোগ। তো আমি পরবর্তী প্রশ্ন তোমাকে করবো, এরপর আমি এখন চলে যাচ্ছি আমাদের জায়েদ চৌধুরীর কাছে। আমরা জায়েদ চৌধুরী, আম, আমি যে আগে আসমা বলছিল যে দর্শন যে ব্যাপারটা, যে এখন আমরা বিচার চাই, এখন পর্যন্ত দর্শনের কোনো বিচার পাইনি। দর্শনের কি রকম বিচার হলে আমরা বাংলাদেশের মানুষ খুশি হব এবং বাংলাদেশের মানুষে আর এইভাবে দর্শনের সাথে জড়িত হবে না? আপনি তো একজন অ্যাডভোকেট, অ্যাডভোকেট হিসেবে আপনার করণীয় কি, যে কি রকম দর্শনের বিচারটা হওয়া উচিত? জি, অ্যাডভোকেট জায়েদ সাহেব, আপনি বলুন। হ্যালো জায়েদ সাহেব, আপনি বলুন না, শুনতেছি আমি। হ্যালো। প্রিয় দর্শক, ওনার নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে আসলে বাংলাদেশের আজকে নেটওয়ার্ক খুব একটা প্রবলেম করে। এখন আমি আবার চলে যাচ্ছি আমি আসমার কাছে। আসমা, আমরা অবশ্য জানি যে তুমি যারা দুর্বল ছাত্র কিন্তু টাকা দিয়ে প্রাইভেট কোচিং করার সমস্যা এবং করতে পারে না, এবং তারা কোচিং চেষ্টা করে করার জন্য, কিন্তু টাকা নাই, কিভাবে কোচিং এ যাবে, এবং কোচিং সেন্টার যারা করছে তারা কিন্তু তাদেরকে হেল্প করে না, তো হেল্প না করার কারণে আহ আহ, তুমি যেভাবে যে হেল্প করে আসছে, সেটা কিভাবে যে হেল্প করতেছো সেই সম্পর্কে জানতে চাই। প্রিয় দর্শক, আসলে আমাদের এই যে নেটওয়ার্কটা বাংলাদেশের আজকে খুব বেশি প্রবলেম করার কারণে আমার লাইভ স্ট্রিমটা কিন্তু আজকে সুন্দর হচ্ছে না। এবং যারা এই লাইভ স্ট্রিমটা দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ। কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনার মাধ্যমে চলে আসছিলাম, সেই বিষয় সম্পর্কে আপনাকে অবগত আবার করে নেবো। আসমা, আমার কথা কি শুনতে পারছো? আমি যেটা তোমাকে যে প্রশ্ন করছিলাম। জি, আমি এখন আপনার কথা শুনতে পাচ্ছি, তবে সম্পূর্ণ বিষয়টা আমি শুনতে পাইনি, যদি আবার বলতেন। মানে যে আমি জানি যে যে যারা দুর্বল ছাত্র কিন্তু কিন্তু টাকা দিয়ে প্রাইভেট কোচিং এ যাওয়ার সম্বল নেই কিংবা যাওয়ার সম্ভাবনা নেই, তারা কিন্তু আগ্রহী আছে যে কোচিং করবে, কিন্তু কোচিং সেন্টার যারা খুলছে তারা কিন্তু কোন রকম এই যে গরিব ছাত্রকে সাহায্য করে না। তারা ফুললি যত বেতন, যদি যতটুকু কোচিং এর ফি আছে ততটুকু না দিলে কিন্তু তারা সুযোগ দেয় না। তো এর মধ্যে দেখি তুমি এই যে কোচিং সেন্টার যারা যাইতে পারে না, সমস্যা আছে, তাদেরকে সাহায্য করো। তো এই সাহায্যটা কিভাবে করো যে কোচিং সেন্টারে যাওয়ার জন্য? এইটা আমি জানতে চাই। জি, ধন্যবাদ। আসলে কোচিং যারা করায় তারা অনেকটাই ব্যবসার উদ্দেশ্যে করায়, কিন্তু রাইট। আমি দেখি যে আমি পড়ালেখা করেছি, আহ ইংরেজি অনার্স, থার্ড ইয়ারে ফাইনাল পরীক্ষা দিয়েছি, এবার ফোর্থ ইয়ারে উঠবো। তো আমি যে শিক্ষাটা নিয়েছি, এই শিক্ষাটা শুধু আমার ভিতরে সীমাবদ্ধ থাকলেই হবে না, এই শিক্ষাটা ব্যবহার করতে হবে মানুষের উপকারে, সমাজের উপকারে, দেশের উপকারে। তো এই চিন্তা থেকে আমি মনে করলাম, আমি চাইলেই তাদের কোচিং এর ফিটা দিতে পারবো না, কিন্তু আমি চাইলেই তাদের কিন্তু আমার নিজ উদ্যোগে বিনামূল্যে পড়াতে পারবো, কোচিং করাতে পারবো। তো আমি যতটুকু অবসর সময় পাই ততটুকু আমি, যারা গরিব ছাত্রছাত্রী আছে, কোচিং করতে পারে না টাকার অভাবে, আমি তাদের আমার নিজ উদ্যোগে আমার বাড়িতে আমি তাদের পড়াই, আর বিনামূল্যে পড়াই।
যারা কোচিং এর ফি দিতে পারে না, তাদেরকে আমি তাদের অভিভাবকের সাথে কথা বলি, তাদের বলি যে এটার জন্য চিন্তা না করে আমার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। তারা স্বাচ্ছন্দ্যে আমার কাছে তাদের বাচ্চাদের পাঠিয়ে দেন পড়ার জন্য। আমি তাদের বিনামূল্যেই তাদের পড়াই, কোচিং করাই। আচ্ছা আসমা, আমি তে বুঝতে পারছি যে যারা কোচিং এ যাওয়ার জন্য চেষ্টা করতেছে, কোচিং যারা ব্যবসায়ী করতেছে, যারা কোচিং, এরা কিন্তু সাহায্য করে না গরিব ছাত্রকে কোনো সময়। কিন্তু তুমি এই সুবিধাটুকু যারা তোমার চোখের সামনে পড়ে যে এই ছাত্রটা কোচিং এ যাওয়ার জন্য চেষ্টা করছে, টাকার যারা যাইতে পারে না, তাদেরকে তুমি কিন্তু তোমার বাড়িতে একটা ছোট কোচিং করেছো ফ্রিতে। এইটাই তো, ফ্রিতে করছো, এদেরকে এদেরকে তুমি কোচিং আহ করাইতেছো এইটা। তাহলে তোমার যে উদ্দেশ্যটা আসলে, এইরকম সমাজে যদি এরকম আরো কিছু শিক্ষার্থী যারা স্টুডেন্ট আছে তারা যদি এভাবে এগিয়ে আসে, তাহলে আমাদের যারা কোচিং করতে পারে না তারা আসলে খুব ভালো একটা সুযোগ পাবে। এইটা তোমার কাছ থেকে জানতে পারলাম, ধন্যবাদ আসমা। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের জায়েদ সাহেবের কাছে। জায়েদ সাহেব, তো আপনি আমার কি কথা শুনতেছেন? জায়েদ সাহেব আপনি জায়েদ সাহেব আপনি কি কথা শুনতেছেন? জায়েদ সাহেব আপনি কি কথা শুনছেন? হ্যালো জায়েদ সাহেব, অ্যাডভোকেট সাহেব, আপনি কি আমার কথাগুলো শুনতেছেন? আহ আপনাকে আমি ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে। আমি আগে আপনাকে প্রশ্ন করছিলাম যে যারা দর্শন একদম শুনতে দর্শন পাচ্ছি করে, আপনাকে। যারা দর্শন করে তাদের শাস্তিটা বাংলাদেশে কিভাবে আপনি দেখতে চান? যে একজন অ্যাডভোকেট হিসাবে আপনার কি কর্তব্য? তাদেরকে প্রকাশ্য মানুষের সামনে ফাঁসি দেওয়া, না তাদের কোনো এরকম জেলে রাখা? আমাদের বাংলাদেশে এইভাবে আর ঘটনা ঘটবে, তো সেই সম্পর্কে আমি ছোট্ট করে জানতে চাই যে আপনাদের মতামত কি? আপনারা উকিল যারা আছেন, তারা যারা দর্শন করে তাদের পক্ষে দেন, তো এইটা কি কতটুকু যুক্তিসঙ্গত, এটা আমি জানতে চাচ্ছি। জি বলেন। আসলে আমি আতিক সাহেব, আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমি অন্যায়ের বিরুদ্ধে, মানে অন্যায় যারা করে আহ, তাদের বিরুদ্ধে। আমি অন্যায়কারীর পক্ষে কখনোই কাজ করি না। আহ, আমি ধর্ষণকারীর পক্ষে না। আমি শুধু যে একটা ধর্ষণের মোকদ্দমা করছি সেটা মেয়ের 22 ধারার আহ, ভিত্তিতেই কিন্তু আমি মোকদ্দমাটা করছি, যেহেতু আমি নিজে জানি যে দে আর ভিক্টিমাইজ, তারা একটা ট্র্যাপের শিকার। যেই কারণেই কিন্তু আমি ওই মোকদ্দমাটা করছি। আচ্ছা, যাই হোক, সেটা সময় বলে দিবে যে এটা কতটুকু কি আসে। আর ধর্ষণের বিচার হওয়া উচিত বর্তমানে প্রকাশ্যে, কিন্তু ওকে। সেখানে আমাদের আইনের সীমাবদ্ধতা আছে। আইনের সীমাবদ্ধতা যদি না থাকতো তাহলে আহ, এমন করে বাংলাদেশে এখন ধর্ষণের একটা সময় চলতেছে, একটা ট্র্যাডিশন চলতেছে। আমার মতে এই ধর্ষণ থেকে যদি বাঁচতে হয় বাংলাদেশের মেয়েদেরকে, মহিলাদেরকে, বা যারা মা বোন আছে তারা যদি বাঁচাতে হয়, তাহলে অবশ্যই সাংগঠনিক শক্তিকে জোরদার করতে হবে। কারণ 4-5টা কুলাঙ্গারের জন্য একটা দল কখনোই বদনাম হতে পারে না। আপনারা কি কখনো দেখেছেন এ পর্যন্ত দলীয় কোনো প্রধানের মানে প্রত্যেক এলাকার দলীয় প্রধানের কোনো বিবৃতি? কেন দিচ্ছে না? কারণ তারা এই দলেরই লোক। তা আমার মতে এইসব দলীয় লোকদেরকে লাথি উস্টা মেরে ফেলে এর চাইতে ভালো ভালো তেগি এবং ভালো ভালো ছেলেরা আছে, তাদেরকে দলের মধ্যে ইনক্লুড করুক, দেশ আরো এগিয়ে যাবে। আর জায়েদ শাস্তির কথা সাহেব, বলতে হয় জায়েদ সাহেব, যে অ্যাজ এ লয়ার হিসেবে আহ, আমার যদি ক্ষমতা থাকতো আমি প্রকাশ্যেই বিচার করে তাদেরকে ক্রস ফায়ারে ফেলে দিতাম। কারণ কিছু কিছু ক্রস ফায়ার এবং কিছু কিছু চাক্ষুষ বিচার জনগণের মধ্যে ভীতি সঞ্চার করে, তখন সেটা সে করতে পারে না। যাই হোক, আহ, জি জি জায়েদ সাহেব বলেন। আসমা, আমি আমার কথা কি শুনতে পাবো?
আসমা, আমার কি কথা শুনতে পারো? আসমা, কি কথা শোনা যায়? আসমা, আমার কি কথা শুনতে পারছো তুমি? প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের নেটওয়ার্ক এত প্রবলেম আসলে। আমাদের যে একটা লাইভ স্ট্রিম ভালো গুরুত্বপূর্ণ আলোচনাটুকু আমরা শোনার এবং জানার জন্য যা আমরা অতিথি নিয়ে আসি। কারণ আপনারা জানেন যে গ্রাম অঞ্চল যেটা সেটাতে কিন্তু নেটওয়ার্ক খুব প্রবলেম। আর কয়েকদিন ধরে বাংলাদেশে যারা আমাদের লাইভ স্ট্রিমে আসতেছেন তাদের নেটওয়ার্কটা এত প্রবলেম হয় যে লাইভ স্ট্রিমটা তারা সম্পূর্ণ করতে পারে না, কারণ তাদের হয়তো লাইন কেটে যায়, না হলে এত নেটওয়ার্কের দুর্বলতা। এই সুযোগটা বেশি কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে। আর আজকে আমরা যারা আপনারা জানেন যে যে অতিথি আমি নিয়ে আসছিলাম, সেই অতিথি একজন হচ্ছে অ্যাডভোকেট জায়েদ সাহেব, আর একজন হচ্ছে আমাদের সামাজিক কার্যক্রমের সাথে জড়িত আমাদের একটা বোন, যিনি লেখাপড়ার পাশাপাশি উনি কিন্তু বিভিন্ন ছাত্রদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করে আসেন, এবং বিভিন্ন সাহায্যকে যারা লেখাপড়া করতে পারেন না, উনি নিজে কোচিং সেন্টার ওনার বাড়িতে করেছেন, এবং পরে উনি কোচিং সেন্টার করে কিন্তু মানুষকে করতেছেন। তো আসমা, আমার কথা কি শুনো? আসমা, যদি আমার কথা তুমি শুনতে পারো তাহলে আমাকে সাড়া দিবা, কারণ আমি তোমার কথা শুনতে পাই নাই। প্রিয় দর্শক, আপনারা দেখুন, এবং আজকে নেটের যে প্রবলেমটা, আসলে এই নেটের প্রবলেমের কারণে আজকে খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তো উম, আমি এর মধ্যে জায়েদ সাহেবের কাছে চলে যাব। জায়েদ সাহেব, আহ, আমার কথা কি শোনা যায়? জি। Okay. জায়েদ সাহেব, আমি আপনাকে একটা প্রশ্ন করি যে কিছু মিথ্যা কিছু দর্শন মামলা আছে বাংলাদেশে, আমরা জানি যে কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে একটা ছেলে কোনো সাংগঠনিক কাজ নিয়ে হোক আর কোনো কিছু নিয়ে হোক, দেখা যাচ্ছে যে আপনার সাথে দ্বন্দ্ব হওয়ার পরে দেখা যাচ্ছে যে কোনো রাস্তা নেই, তো হঠাৎ করে গিয়ে কিন্তু আপনার নামে একটা দর্শন মামলা দিয়ে দিল। এই যে মিথ্যা কিছু দর্শন মামলা হয়, সেটা কি যে আপনারা যারা আদালত থেকে কিংবা বাংলাদেশ প্রশাসন থেকে এটা কি কোনো যাচাই বাছাই করা হয়, না এরকমই এটার ইয়ে দিয়ে দেন? দেখেন, দেখেন আমরা সাধারণত এই জিনিসটা এখন একটু বেশি হচ্ছে যে লাভ রিলেশনে যখন বিয়ে না করে তখন একটা ধর্ষণের সিমটম দিয়ে ইয়ে করে দেয়, কিন্তু মেডিকেলে কিন্তু আসে। যখন রিপোর্টটা আসে যে সে ধর্ষিত হয়নি, সে স্ব ইচ্ছায় তার সাথে ফিজিক্যাল রিলেশন করছে, তখন কিন্তু উল্টা এই মেয়েটার বিরুদ্ধে 211 ধারার একটা মোকদ্দমা চালু হয়ে যায়, যেই কারণে মেয়েটা উল্টা মোকদ্দমায় ফেঁসে যায়। এটা যদিও আমরা ফাঁসাতে চেষ্টা করি, কিন্তু এটা উল্টা মেয়ের ঘাড়ে চলে আসে। কারণ একটা ছেলে আহ বুঝেনি তো পুলিশ প্রশাসনের বিষয়, যে একটা অভিযোগ করলো, মেয়েটা আসলো, ওকে মেডিকেল চেক আপ করলো, সেন্টম পাইলো, কিন্তু ধর্ষণের মূল কারণ হচ্ছে যে আপনার ইচ্ছার বিরুদ্ধে, যেখানে আপনাকে আপনার শরীরের মধ্যে আঁচড় থাকবে, আপনার যৌনাঙ্গে স্পট থাকবে, আপনাকে কামড় থাকবে, আপনার হাতে পায়ে বিভিন্ন ধরনের একটা আঘাতের চিহ্ন থাকবে। যেই আঘাতের চিহ্নের কারণে বুঝতে হবে যে আপনি ধর্ষিতা হয়েছেন। কিন্তু যদি একটা ভালোবাসার মানুষ বা একটা রিলেশনশিপে কখনোই সেই জিনিসটা হয় না। তাদেরটা বিষয় হচ্ছে মিউচুয়াল সেক্সে কখনোই আপনার ধর্ষণ প্রমাণ করা যায় না। এবং ধর্ষণ প্রমাণ করতে গেলে উল্টা সেই মেয়েটা নিজের চরিত্রের উপরে একটা দাগ আসে। কারণ যখন এই মেয়েটাকে মেডিকেল মেডিকেল করে, মানে আপনার পরীক্ষা করে যে মেয়েটা আগে ধর্ষিত হয়েছে কিনা, এবং এমনও পর্যায়ে আছে মেয়েটা কার কার সঙ্গে কতবার সেক্স রিলেশন করছে সেটা পর্যন্ত বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তো বিষয়টা অমন দাঁড়ায়। অযথা হয়রানির জন্য কিছু করতে গেলে নিজে হয়রানি হতে হয়। আমরা পুলিশের
মাধ্যমে কিছুটা কিছুটা যদিও কোনো ছেলেরা যদিও ভিক্টিমাইজ হইতে লাগে, কিন্তু এক পর্যায়ে ওই মেয়েটা কিন্তু আসলেই উল্টা ভিক্টিমাইজ হয় 211 ধারার বিধান মতে। কথাই আছে, একটা মোকদ্দমা যদি আপনি দায়ের করেন, যদি প্রমাণ করতে না পারেন, আসামি পক্ষ চাইলে 211 ধারার মোকদ্দমার মতে আপনার বিরুদ্ধে একটা মোকদ্দমা দায়ের করতে পারে উইথ মানহানি এবং ক্ষতিপূরণ সহ। তখন আপনি কোথায় যাবেন? রাইট। সুতরাং ওই জিনিসগুলা হয় কিন্তু একটা পর্যায়ে মিউচুয়াল হয়ে যায়, থাকে না ধন্যবাদ। ওগুলা। আইনের ধন্যবাদ। কোনো ভিত্তি ওখানে নাই। তবে ওই রাইট। বিষয়ে একটা রুলিং আসবে, ওই বিষয়ে একটা হাইকোর্ট থেকে একটা রুলিং আসবে খুব শিগগিরই। যারা মনুসম্মতিতে, যারা নিজের ইচ্ছা ফিজিক্যাল রিলেশনে বাধ্য, এবং যারা একাধিক পুরুষের সঙ্গে রিলেশনে বাধ্য, যদি সেই ডিএনএ টেস্টে এমন কিছু ধরা পড়ে, তখন উল্টা তাদের বিরুদ্ধে একটা ব্লেমিং আসবে। ওটা সংশোধন হচ্ছে, আইনি সংশোধন হবে এগুলো। এটা আমরা কবে নাগাদ এটা তবে বাংলাদেশ? আমার মতে প্রত্যেকটা মেয়েকে তার সঙ্গটা নির্বাচন করা উচিত। তার সঙ্গ যদি ভালো হয়, তবে সেখানে সে ভালো থাকবে। আর তার সঙ্গটা যদি আতিক সাহেব খারাপ হয়, তবে সেখানে সে ভিক্টিমাইজ হবেই। আপনি চারটা ছেলের সাথে দুইটা মেয়ে যদি কখনো টোর জি। জি বলেন, আপনি, আমি শুনতেছি। প্রিয় দর্শক, যারা আমাদের কুলোরা লাইভ স্ট্রিম দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের বাংলাদেশ থেকে যারা অতিথি আসেন তাদের আসলে নেটওয়ার্কের দুর্বলতা বেশি থাকে, কারণ ওয়াইফাই প্রবলেম থাকে এবং নেট প্রবলেম থাকে। তার জন্য আসলে আমাদের যে প্রোগ্রামটা সুন্দরভাবে যারা ভিউ থাকে, তারা যারা ভিউয়ার্স তারা দেখার জন্য আগ্রহী থাকে, কিন্তু সেই প্রোগ্রামটা কিন্তু সুন্দরভাবে দেখতে পারে না। কারণ হচ্ছে দেখতে পারে না ওই কারণে যে জিনিসটা হয়েছে যে আপনারা জানেন যে সেটা তারা এই যে দেখার জন্য চেষ্টা করে, কিন্তু ওনারা বহুত চেষ্টা করে দেখার জন্য, কিন্তু আসতে পারে না। যে কারণটা হয়েছে যে বাংলাদেশের নেটওয়ার্কের প্রবলেমের থাকার কারণে সেই প্রবলেমটা হয়ে যায়। তো আমি যারাই আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত আছেন, যারা এতক্ষণ আমাদের অতিথি আবার চলে আসবেন, তো আমি অতিথিকে আবার আমন্ত্রণ জানাবো, আপনারা আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কুলাউড়া টিভি আপনাদের জন্য সব সময়ই কিন্তু যে কোনো অনুষ্ঠান নিয়ে আসার জন্য চেষ্টা করে, এবং যে কোনো জায়গা থেকে চেষ্টা করে যে আমাদের অতিথিকে নিয়ে আসার জন্য, সামাজিক বিষয় নিয়ে কথা বলার জন্য সব সময় আমরা চেষ্টা করি এই আসার জন্য। এই বিষয় নিয়ে আমাদের সাথে যে কুমিল্লা থেকে অ্যাডভোকেট জায়েদ চৌধুরী ছিলেন, এবং আমাদের নবীগঞ্জ থেকে আমাদের আসমা আসমা ছিলেন। তো আমরা দুইজনকে হারিয়ে ফেলেছি, কারণ দুইজনই আমাদের বাংলাদেশের, তো দুইজনেরই নেটওয়ার্কের প্রবলেম। আমরা এই মুহূর্তে আমাদের হৃদয় সাহেব চলে আসে, আমাদের শেষ সময় চলে আসছি আমরা। এই মুহূর্তে আমাদের আচ্ছা। সাথে আরেকজন সংযুক্ত করেছি, আমাদের এমডি হাসান, এডমিন স্টার সিলেট পেজের, হাসান চৌধুরী মালয়েশিয়া থেকে। তো হাসান চৌধুরীকে এড করেছি আমি। হৃদয় সাহেব, তো হাসান চৌধুরী, কি অবস্থা, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আমাদের সাথে জয়েন্ট হওয়ার জন্য, আপনাকে আমাদের ধন্যবাদ জানাই। আমাদের আরেকজন অতিথি ছিলেন আসমা। আসমা, উনি হয়তো বাংলাদেশের নেটওয়ার্ক প্রবলেমের তার কারণে উনি আসতে পারেন না, উনি এখন আসবেন অবশ্য, আসলে জয়েন্ট হবে। তো আমি এখন আমাদের সাথে জায়েদ, উনি হচ্ছেন জায়েদ চৌধুরী, অ্যাডভোকেট জায়েদ চৌধুরী। ওনার নামটা হচ্ছে হৃদ্রস, কেউ হৃদ্র বলে, কেউ জায়েদ চৌধুরী। তো উনি হচ্ছেন কুমিল্লা থেকে। তো উনি আমাদের সাথে আজকে লাইভের জন্য লাইভে ছিলেন। আমার জায়েদ চৌধুরী, উনি আমাদের হাসান, উনি মালয়েশিয়া থাকেন। উনি একজন সামাজিক সংগঠনের সাথে জড়িত, বিভিন্ন প্রবাসী সংগঠনের সাথে উনি জড়িত। এবার যে আমাদের আসমা বেগম চলে আসেন। তো আসমা বেগম, আসমা, তোমার নেট কি এখন ঠিক আছে? আসমা জান্নাত, আসমা, তোমার নেট কি এখন ঠিক আছে? কথা বলতে পারবা? আসমা, কি কথা শোনা যায়? আসমা, তুমি কি না, কথা আমার শুনতে পাও? নেট এখানে প্রত্যন্ত অঞ্চলে থাকি তো, এখানে জি, নেটওয়ার্ক আসসালামু খুব আলাইকুম সমস্যা হাসান করতেছে, এই হাসান জন্য ভাই। আমি দুঃখিত।
যার জন্য আমি ঠিকভাবে কানেক্ট হতে পারতেছি না আপনাদের সাথে। আমার মনে ওকে। হচ্ছে এখন মনে হয় একটু ঠিক আছে। ওকে আসমা, আমি আসমার কাছে চলে যাই, কারণ আসান নেটওয়ার্ক প্রবলেম। আসমা, তোমার কাছে আমার আরো একটা প্রশ্ন যেটা আমরা জানি যে তুমি কোনো অসহায় রোগী যদি টাকার অভাবে চিকিৎসা এখন করতেন। ঠিক আছে আমার মনে হচ্ছে। ওকে। আসমা, আমি যেটা তোমাকে জিজ্ঞাসা করতে পারছি যে তুমি এই যে লেখাপড়ার পাশাপাশি যেই সাংগঠনিক জি, কাজের আমি সাথে আপনাকে জড়িত, শুনতে পাচ্ছি। হ্যাঁ, সাংগঠনিক কাজের সাথে জড়িত আছে, যেমন অসহায় রোগী টাকার অভাবে কিন্তু সে চিকিৎসা করতে পারে না। তো আত্মীয় স্বজনদের কাছ থেকে তুমি টাকা বিভিন্ন ভাবে জোগাড় করে কিন্তু তাদের এই যে ব্যবস্থা করো তাদের চিকিৎসার জন্য। তো এইটা কিভাবে তুমি এই যে তো লেখাপড়ার পাশাপাশি এটা করো জি, আমি আপনার কিভাবে? কথা শুনতে পাচ্ছি এখন একটু, জি, বলো। তবে ক্লিয়ার আসলে না, বাংলাদেশের ক্লিয়ার ইয়েটা শুনতে আপনার পাচ্ছি না। ইয়েটা প্রবলেম হয়। আসমা, আহ, তুমি কি শুনতে পাচ্ছ এখন? আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি আমাদের হাসানের কাছে চলে যাচ্ছি। হাসান সাহেব, আমরা আমরা জানি যে কয়েকদিন আগে তুমি জি। যে বর্তমান বাংলাদেশের এই যে তোমার ইফটিচিং এবং আপনার যে দর্শন নিয়ে বিভিন্ন একটা লাইভও করেছেন আপনি, কুলাউড়া টিভিতে আমি দেখছি। তো ভালো ভিউ হয়েছে। তো আমি তোমার কাছে জানতে চাই যে তুমি প্রবাসে, কিন্তু প্রবাস থেকে আমরা যে এইগুলা সবসময় দেখি যে দর্শন আমাদের মা বোনের ইজ্জত নিয়ে টানাটানি এইটা নিয়ে, তো সেইটা প্রবাস থেকে তোমার কাছে কি রকম ফিল করে যে এই জিনিসটা? ধন্যবাদ। আমি একটু আগে কুলাউড়া টিভিতে কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম, ঠিক আছে, যে এক বোনকে কিন্তু হ্যারাসমেন্ট করা হচ্ছিল। যারা আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আমাদের দেশের অবস্থা খুবই ভয়াবহ। আর এক কথায় বলতে যায়, বাংলাদেশে এই বিষয় নিয়ে কথা বলতে বলতে কিন্তু অলরেডি কিন্তু কুলাউড়া টিভি থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে অনেকবার কথা বলেছি, অনেকবার আওয়াজ তুলেছি। ইভেন আমরা যদি বলি যে আমাদের কুলাউড়া টিভি থেকে কিন্তু সর্বোচ্চ রকমের আওয়াজ আমরা তুলেছি, এবং সেটা কিন্তু প্রশাসন পর্যন্ত গিয়েছে। লাস্ট গতকালকেও হচ্ছে আমরা এটা নিয়ে লাইভ করার চেষ্টা করেছি এবং এটা নিয়ে বলার চেষ্টা করেছি। তো আরেকটা বিষয়, আজকে কুলাউড়া টিভিতে একটু আগে একটা নিউজ দেখলাম, যে এক বোনকে অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পারচেস করতেছে। তো সেই জায়গাতে প্রোডাক্ট পারচেস করতে গিয়ে তাদেরকে যেটা করতেছে, তাদের নিজস্ব ঠিকানা চাচ্ছে, তাদেরকে হচ্ছে মোবাইল নাম্বার চাচ্ছে যে আপনার ঠিকানা দিবেন। তো যে চাচ্ছে তার আইডিতে হচ্ছে, যেমন এখানকার দেওয়া বরিশাল, কিন্তু সে আছে হচ্ছে সুনামগঞ্জ। তার পাশাপাশি আবার সে পড়াশোনা করতেছে ঢাকা ইউনিভার্সিটি। তো এই ধরনের বিষয়গুলার শিকার হচ্ছে আমাদের বোনেরা, কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের বোনদের ক্ষেত্রে যদি বলি যে আমাদের বোনরা পুরোপুরি বাংলাদেশে ইনসিকিউর অবস্থায় আছে। তো এই অবস্থায় হচ্ছে কথা যখন আমরা বলি, কথা বলতে গেলে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এখানে যেহেতু রুদ্র ভাই আছে, তো আমি একটু রুদ্র ভাইয়ের সাথে এই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলতে চাই, যে যারা এই ধরনের বৈষম্যের শিকার হচ্ছে কিংবা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে, বিশেষ করে তরুণ উদ্যোক্তারা, একদম তরুণ তরুণী যারা উদ্যোক্তা আছে তারা, তো তাদেরকে আসলে তাদের এই সলিউশনটা আমরা কিভাবে করবো, এবং তাদেরকে অলরেডি বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হচ্ছে যে আপনার নামে ক্রাইম ক্রাইম ব্রাঞ্চে হচ্ছে, আপনার নামে সিআইডি তে হচ্ছে আমরা কমপ্লেইন করব, কিংবা আপনি প্রোডাক্ট, মানে উল্টো তাদেরকে হচ্ছে তাদের ফোন নাম্বার প্লাস হচ্ছে তাদের আইডি সবকিছু নিয়ে তারা হচ্ছে তাদের ঠিকানা চাচ্ছে, যদি না দিচ্ছে তাহলে এই ধরনের হুমকি দিচ্ছে। এটার জন্য আসলে কি করা যায়? আমি একটু রুদ্র চৌধুরী ভাইয়ের কাছে এই কোশ্চেনটা রাখতে চাচ্ছি। জি ভাই, যদি শুনতে পান। আর রুদ্র চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ হাসান ভাই। বিষয়টা হচ্ছে যে আমি একটু আপনার হ্যাঁ, আগের থেকে একটু বলি যে আমরা আমাদের মেয়েরা বা বোনেরা ইনসিকিউর আছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমি বলতেছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, বলেন। কি বলেন? জি জি আপনি শুনতে পাচ্ছেন? জি জি, জি, বলেন। হ্যালো, জি, বলেন, আমি শুনতেছি। জি, বলেন শুনতে আপনি। পাচ্ছেন কিনা? জি জি, জি, জি। জি, আমরা শুনতে হাসান ভাই, পাচ্ছি, আপনি কি আমরা আমাকে শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? জি 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 আপনি জি কি রুদ্র আমাকে ভাই, আমরা শুনতে শুনতে পাচ্ছেন পাচ্ছি, হাসান আমি ভাই, শুনতে আতিক পাচ্ছি। ভাই? জি 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 মানে রুদ্র ভাই, আমরা মানে শুনতে বিষয়টা পাচ্ছি। হচ্ছে যে আপনি আমরা মানে হাসান, একটু স্লোলি হ্যাঁ, যাচ্ছেন। জি হাসান ভাই একটু আগে বলছে যে আমরা, হ্যাঁ,
আচ্ছা, থ্যাংক ইউ ফর হ্যারিং। আচ্ছা, আমরা জি, জি আমি বলি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা আমরা আমাদেরকে আগে সেভ করতে হবে। যেহেতু বাংলাদেশের এমন একটা পর্যায়ে চলে আসছে যে কোনো মেয়ে সিকিউর না, এভরি পার্সন ইনসিকিউরড। ঘর থেকে বের হলে, একটা মেয়ে ঘর থেকে বের হলে সে ভালোভাবে ফিরে আসতে পারবে কিনা, কোনো হাজবেন্ড তার স্ত্রীকে নিয়ে বের হলে ফিরে আসতে পারবে কিনা ভালোভাবে, সেটা আমরা এখন নিরাপত্তা দিতে পারছি না, আমাদের সাংগঠনিক এবং আইনি কাঠামোর দুর্বলতার কারণে। আমরা কি বড় বড় পদের কোনো ব্যক্তি বা কর্ণধারদের শুনেছি যে কোনো বিবৃতি দিতে? তারা কি কখনো শাহবাগের রাস্তায় অথবা তাদের এলাকায় কখনো নেমেছে যে এই জিনিসটা হওয়া যাবে না, করা যাবে না? আমার মতে ওনাদের একটু টনক নড়া উচিত। যেহেতু আমরা সমস্ত বাংলাদেশে আছি, আমাদের বাংলাদেশটাকে সমস্ত বিশ্ব চেনে, আমরা একটা রিপ্রেজেন্টেটিভ করছি আমাদের বাংলাদেশকে। এখন হ্যাঁ, আমরা বাংলাদেশকে ক্রিকেট দিয়ে রিপ্রেজেন্টেটিভ করেছি, আমরা আবার টিকটকের মতো জিনিস দিয়েও নাকি রিপ্রেজেন্টেটিভ করেছি, এখন আমরা ধর্ষণ দিয়ে রিপ্রেজেন্টেটিভ করছি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে আহ, এখন অনলাইনের এখন অনলাইনের যে বিষয়গুলা, যেসব তরুণ উদ্যোক্তারা আপনার বিজনেসটা করছে, তারা তাদের মতোই করবে। কারো ভয় এবং হুমকি থাকলে সেই আইডি দিয়ে, সেই নাম্বার দিয়ে ওর বিরুদ্ধে যখন জিডি করবে, পুলিশ অটোমেটিক্যালি অ্যাকশনে চলে যাবে। যেমন আজকে আমি আমার চেম্বারে ঠিক সেম একটা কাহিনী, যে তার বিয়ে হয়েছে, মেয়েটা হাজবেন্ড এসে বাইরে থাকে, তার এলাকার লোকজন বলতেছে সে ব্ল্যাক, মানে ইন্ডিয়ান থ্রি পিস বিক্রি করে। তখন আমার কাছে আসছে এটার জিডি টিডি করার জন্য। তখন আমি বলে দিছি যে তোমার ওই ব্র্যান্ডে কিন্তু ইন্ডিয়ান কোনো সিল নেই। যারা তোমাকে করে, যেই তদন্তকারী কর্মকর্তা তোমার কাছে আসবে, তুমি তোমার আইডিটা, যে আইডিতে তুমি বিজনেস করো, আইডিটা এবং তোমার অর্ডার শিটটা দেখাই দিবা, কোনো প্রবলেম নাই। বরং তুমি উল্টো তাদেরকে হ্যারাসমেন্ট করতে পারবা। তাদেরকে নিঃসন্দেহে বলেন যে তারা তাদের মতো করে বিজনেস করার জন্য কোনো হুমকিতে যেন কারণ না দেয়। ধন্যবাদ। আর রুদ্র ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আরেকটা কোশ্চেন ছিল, যদি হাসান আতিক ভাই, ভাই আমি বুঝতে করতাম। পেরেছি কিনা? জি 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 জি, আমার আরেকটা কোশ্চেন ছিল, যদি আমি করতাম, আতিক ভাইকে জিজ্ঞেস করতেছি। আতিক ভাই, আমি আরেকটা জি, কোশ্চেন করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে, জি, ধন্যবাদ। আপনারা কি? জি, জি, রুদ্র ভাই, আরেকটা থ্যাংক ইউ। বিষয় আমার ইতিমধ্যে আমার আমার সাথে প্রায় আমি দুইটা গ্রুপে ইতিমধ্যে কিন্তু অনেকগুলো উদ্যোক্তা নিয়ে এবং তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজ করতেছি। তো সে জায়গায় ইতিমধ্যে অনেকেই এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে, বিশেষ করে বোনেরা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আর বর্তমান বাংলাদেশকে, যেহেতু আপনি একটা কথা বলেছেন যে রিপ্রেজেন্ট করতেছি, জি, কিন্তু আমরা হচ্ছে ধর্ষণ কিংবা বিভিন্ন ইয়ে দিয়ে, কিন্তু এগুলো নিয়ে যখন আমরা কথা বলি, একটা সময় কিন্তু আমরা, আমাদের কুলাউড়া টিভি কিন্তু হ্যাঁ, প্রচুর প্রতিবাদ করেছে। আতিক ভাই, আমি, প্লাস হচ্ছে এখানে আমাদের কুলাউড়া টিভি কিন্তু অনেক প্রতিবাদ, মানে বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করেছি, অনলাইনের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে মেয়েরা। আমরা না, আমাদের হুম, কুলাউড়া টিভির কথা বলছি, প্রতিবাদের ক্ষেত্রে কুলাউড়া টিভির কথা বলছি, আমরা কিন্তু প্রতিবাদের ঝড় তুলছিলাম একটা সময়। ধর্ষণ দিয়ে। উম, না 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 না, এই ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছিলাম যে আমরা যেন এই এই কার্যগুলো, এগুলো যেন প্রশাসন হস্তক্ষেপ করে এসব জায়গাতে। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন আসলে কতটুকু কি করেছে আমরা জানি না। তবে এখন বর্তমানে যে নারীরা ইনসিকিউর ফিল করতেছে, প্লাস হচ্ছে এখন আমি যেটা দেখতেছি তরুণ উদ্যোক্তা, তো দুইটা আসলে একসাথে গোলায় যাচ্ছে। বুঝছি। মূল ব্যাপারটা হচ্ছে তরুণ উদ্যোক্তাদের নিয়ে আচ্ছা, যখন আমরা কাজ করতেছি, তো তরুণ উদ্যোক্তারা হচ্ছে এই ভয়ে ভীত। আচ্ছা। আপনি আজকে যে ইয়েটা দিলেন, যে যে একটা হাসান ভাই, আমি পরামর্শ দিলেন। একটু বলি মাঝখানে। জি 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 জি, জি হুম, হুম। রুদ্র ভাই, শিওর। হাসান ভাই, আমি জি রুদ্র ভাই, আপনি বলতে চাচ্ছিলেন, জি। রুদ্র ভাই বলুন, আপনার শুনতেছি। হাসান, আমার কথা শুনেন আপনি না? হাসান হ্যাঁ, ভাই, আমি আমি শুনতেছি, আমি আপনার শুনতেছি কথার অ্যাকচুয়ালি। রেস ধরে আমি একটু বলি যে নারীবাদীরা, হ্যাঁ, নারীবাদীরা
যে যেমন শাহরিয়ার কবির, একাত্তর টিভির জার্নালের উম্মক সম্মক সমক অনেক কিছু কি কামাল টামাল অনেকেই করে না, টক শো করছে না। তো আমি কিন্তু এ পর্যন্ত এই ধর্ষণ নিয়ে তাদের কোনো মাতামাতি ভাই আমি দেখি নাই। এই ধর্ষণ নিয়ে তাদের কোনো কথাবার্তা এই টক শোতে কিন্তু নেই। আমার কথা হচ্ছে, আপনারা কোথায়? আপনাদের কি মেয়ে নাই? আপনাদের কি বোন নাই? হয়তো আপনার মেয়ে বা আপনার বোন মিউচুয়ালি সেক্স করতেছে, মিউচুয়ালি। যদি মিউচুয়ালি সেক্স নাই করে, তাহলে আপনার মেয়েটা বা আপনার বোনটা তো এই বাংলাদেশে ইনসিকিউর। আপনি আপনি সরকারের আপনি সরকারকে কেন বিষয়টা জানাচ্ছেন না? আপনারা একাত্তর টিভিতে, আমি বললাম একাত্তর টিভির তারা বা অন্যান্য চ্যানেল গুলা, কেন আপনারা এই বিষয়গুলা নিয়ে কথা বলেন না? আসলে সর্ষের মধ্যে ভূত রয়েছে। আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে একজন আমাদের প্রধান কর্ণধার মনে করেন, কিন্তু তার আশেপাশে যেসব লোকজন রয়েছে তারা কিন্তু সেই পর্যায়ে জিনিসটা ওনার কাছে পৌঁছতে দিচ্ছে না, যেই কারণে আমরা আইনের সাংগঠনিক কাঠামো থেকে অনেকটা দুর্বল। আর কিছুদিন আগে আমাদের কুমিল্লাতে একটা ঘটনা হয়েছে, যে 5 বছরের শিশুকে ধর্ষণ করে ওকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। যেটা আমি আমার একটা ধর্ষণের মোকদ্দমা, যদি আমি ধর্ষণকারীর পক্ষে একটা মোকদ্দমা করছি, করা উচিত ছিল না। আমি 22 ধারা মতে 22 ধারা জবানবন্দিতে যেহেতু ভিক্টিমাইজ, সেই কারণে আমি মামলাটা করছি। তো ওই মামলাতে আমি রেফার দিলাম যে আমার ইয়ের কাছে, বললাম যে স্যার, এই মেয়েটা ধর্ষিত হয়েছে, এই মেয়েটা গুম হয়েছে, এই মেয়েটা মারা গেছে, কিন্তু 5 মাস পরে এই মেয়েটা কিভাবে ফেরত আসলো? এবং চেক আপের পরে পাওয়া গেল যে এই মেয়েটার কাছে কোনো কিছু, এই মেয়েটা ধর্ষিত হয় নাই। তাহলে আপনি একটা জিনিস মনে করেন যে আমাদের প্রশাসনটা দুইটা ভাবে কাজ করে। একটা হচ্ছে নিজের স্বার্থের জন্য, একটা হচ্ছে অন্যের স্বার্থকে হাসিল করানোর জন্য। এবং হাইকোর্ট থেকে ওই আইইউকে তলব করা হয়েছে এবং ওই মোকদ্দমাটা এখন বর্তমান স্টপ আছে। তাহলে আপনি বলেন, সোর্সের মধ্যে যদি ভূত থাকে, তাহলে আমরা কিভাবে সিকিউর ফিল করব? হাসান ভাই, আমি জি অ্যাজ জি এ জি। লয়ার হিসেবে, অ্যাজ এ ইউটিউবার হিসেবে, আমি জাস্ট একটা কথাই আপনার উদ্দেশ্যে, কুলরা টিভি, আতিক ভাই এবং আপনাদের মাধ্যমে আমি একটা কথাই সমস্ত মেয়েদেরকে বলতে চাই। আমি আগেও বলেছি যে একটা মেয়ে তিনটা ভাবে ধর্ষিত হয়ে থাকে: টার্গেটেড, নন টার্গেটেড এবং ভার্চুয়ালি। টার্গেটেড মেয়েদের, আদিক ভাই জানে বিষয়টা, টার্গেটেড মেয়েরা হচ্ছে সমাজের ওই ধরনের মেয়ে যাদের পিছনে কিছু বাজে ছেলেরা লেগে থাকে, যাদের উগ্র ড্রেসের কারণে সবাই তাকে ফলো করে, এক সময় সময় বুঝে তাকে ধর্ষণ করে। এটা হচ্ছে টার্গেটেড। আর সাংগঠনিক শক্তির দুর্বলতা হচ্ছে যে আমি অমুক দল করি। আমি এখন বাংলাদেশে কিন্তু কোনো দল নাই, আমি আগেও বলেছি। জি, বাংলাদেশে কিন্তু এখন কোনো দল নাই। বাংলাদেশে শুধু একটাই দল, হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগ দল এবং তার অঙ্গ সংগঠন। এখন সুবিধা ভোগের জন্য সমস্ত সন্ত্রাস, অস্ত্রধারী, কুকর্ম, লুচ্চা, বদমাস যা আছে সবাই রুদ্র আহ, সাহেবের আজকে তাদের তাদের আজকে নেটওয়ার্কটা খুবই প্রবলেম। হুম, তো ধন্যবাদ আতিক ভাই আমাকে আবারও এখানে যুক্ত করার জন্য। তো আরেকটা বিষয় আমি আতিক ভাই, রুদ্র ভাইয়ের মাধ্যমে আমি জানতে চাচ্ছিলাম। যাই হোক, আমাদের বোনদের জন্য এটা আসলে বিশেষ সুবিধা ব্যঞ্জক হবে, আমরা যারা আছি এখন পর্যন্ত। তো হুম। এটা নিয়ে কাজ করতে গিয়ে আসলে বিভিন্ন মেয়েরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তো বারবারই বলছি এই জিনিসটা, শুধু অনলাইন অফলাইন সব দিকেই, এবং তারা হুমকি ধামকি। তো এই বিষয়টা নিয়ে যদি আমরা মানে আপনার কোলাবোরেটিভলি যদি একটু সোচ্চার হয়, জি। তো এটা আর কেমন হয়? ইতিমধ্যে জি, সোচ্চার আর হয়েছে, আর হচ্ছে, একটু প্রয়োজন। হ্যাঁ, জি রুদ্র ভাই। হাসান হাসান ভাই আরেকটু, আরেকটু শিওর শিওর শিওর। হাসান ভাই আরেকটু, হাসান ভাই আরেকটু কি বলেন? বলে বলছি, আরেকটু বলছি। কি বলেন, আমরা শুনতেছি। সিকিউর করতে হবে, আমাদেরকে সিকিউর করতে হবে। আমাদের বিশেষ করে আমি আমি যেহেতু আমি যেহেতু আমি ক্রিমিনাল সেকশন লয়ার, আমার 11 বছর আমার প্র্যাকটিসিং ইয়ার চলছে।
আমার বাবা লয়ার ছিলেন, আমার দাদা লয়ার ছিলেন, এটা আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন। তো ক্রিমিনাল মাইন্ড থেকে তো আমাদের সবকিছু। তো মেয়েরা কিন্তু আরেকটা জায়গায় নিজের ইচ্ছায় ধর্ষিত হয়। যখন আপনি অসৎ সঙ্গে অসৎ সঙ্গে থেকে আপনি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে যাবেন, তখনই কিন্তু আপনি ইনসিকিউর। আপনি কি কখনো হাসান ভাই বলতে পারবেন যে একটা বোরকা পরা, একটা হিজাব পরা মেয়ে কখনো ধর্ষিত হয়েছে নুসরাত ছাড়া, ফেনীর নুসরাত ছাড়া? আপনি কখনোই বলতে পারবেন না। আপনি যদি নিজের শরীরটাকে ঢেকে সুন্দরভাবে কোথাও যান, আপনি কখনোই ধর্ষিত হবেন না। কারণ আপনার ফিগার তখন দেখা যাবে না, আপনার যে বুবস, হিপ, এগুলা কিন্তু বুঝবে না। রিক্সাওয়ালা, ভ্যান ড্রাইভার থেকে শুরু করে সমস্ত ধরনের পাবলিকরা এইসব টাইট ফিট পরা মেয়েদেরকে কমান্ড করবেই। আর যেখানে মাদকাসক্ত বাংলাদেশে কাজ করে, মাদকাসক্তর একটা থিম মানুষের মাথায় কাজ করে, সেখানে আপনি দূষিত হবেনই। সো আপনাকেই নিরাপদ থাকতে হবে আপনার নিজের জন্য। আমি যদি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে কোথাও যদি ঘুরতে যাই, সেখানে যদি আমি ওকে সিকিউর না দিতে পারি, আমি কেন যাব ওকে নিয়ে? আরে বউ, গার্লফ্রেন্ড তো অনেক কিছুই বলবে, সেজন্য আমাকেও তাদের সঙ্গে নাচতে হবে? যাই হোক, ইটস মাই অপিনিয়ন। হাসান ভাই, ইটস মাই অপিনিয়ন। ইটস ওকে। আসলে আপনাকে সেফ রুদ্র থাকতে ভাই হবে খুব মানে নিজেকে। চমৎকার চমৎকার কিছু ইনফরমেশন দিয়েছেন, এবং খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় এবং পয়েন্ট আউট করেছেন, 3টা বিষয়। তো সেই 3টা বিষয় আশা করি শুনতে যারা পাচ্ছেন? দেখতেছেন এবং যারা দেখবেন পরবর্তীতে, ইনশাআল্লাহ আমি তারা হয়তোবা আমি এতে করে আমি আরো সিকিউরিটি লাভ করবেন। জি, আমি আতিক আরেকটা ভাই। হাসান জিনিস ভাই শুনতে পাচ্ছেন? আমি আরেকটা জিনিস শেয়ার আতিক করি। ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আমি আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, যখন আপনারা দুইজন আছেন, আসমা আসলে এটা শেয়ার করবো না। আমাদের সোশ্যাল মিডিয়াতে বর্তমান যে সম্পর্কটা, যেমন সোশ্যাল মিডিয়াতে সম্পর্ক, অনলাইনের সম্পর্কটা, তো আমি কয়েকদিন আগে জাসান দেখেছি যে একটা মেয়ে প্রবাস থেকে ওটা জুতা নিয়ে গলায় নিয়ে তার বয়ফ্রেন্ডে ওনাকে বিভিন্ন মানে গালাগালি করছে, বলছে যে তোর জুতা নিয়ে ঘোর। সে কিন্তু আবার দেখছি টিকটকে এসে সেই জুতার মালা দিয়ে সে বলতেছে, কান্নাকানি করে দেয়, এতদিন ধরে আমি এটা পাইছি পাইয়া গলার মালা দিয়ে গালাগুলো মারতেছে। তো আমার যেটা আসান তোমার সাথে প্রশ্ন হলো যে এই যে সোশ্যাল মিডিয়াতে সম্পর্কটা করার পরে একে অন্যের সাথে দেখা নাই, শুধু মেসেঞ্জারের কথা, টেলিফোনের কথা, ওর বাড়ি কোথায়, ও কোথায় থেকে বলছে, একটা ছেলে এখন বাংলাদেশ থেকে একটা সম্পর্ক করেছে অন্য ডিস্ট্রিক্টের সাথে। এখন তুমি কিভাবে 100% শিওর হবে যে ওই বাড়ি ওইটা ঢাকা? সে বলতেছে আমার ঢাকা 5 তলা বাড়ি আছে, একটা এটা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, প্রেমের সম্পর্ক করে পরে দেখা যাচ্ছে কোনো এক সময় ওকে নিয়ে আসলো, আসার পরে ওকে কি করলো, তার ইস্তেমাতে ইউজ করে কয়েকদিন পরে আবার ছেড়ে দিল। এই যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের মধ্যে, তো এইটা কিভাবে তোমাদের নজরে আসে? এটা সম্পর্কে আমি দুইজনের কাছ থেকে একটু মতামত চাই। আচ্ছা, আহ শুরুতে একটু রুদ্র ভাইয়ের কাছে আমরা শুনি, তারপর হচ্ছে আমি বলতেছি। রুদ্র ভাই কি বলবেন, না আমি বলবো? রুদ্র ভাইয়ের প্রবলেম হয়েছে যে রুদ্র ভাইয়ের শুনতে একটু সময় লাগে, মানে একটু হুম, একটু সময় হয়, একটু প্রবলেম হয় যেতে। রুদ্র মানে ভাই কি, একটু ওয়েট করি আমরা। রুদ্র ভাই কি শুনতে পাচ্ছেন? হাসান ভাই বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যারা প্রবাসে আছে, আমরা যারা প্রবাসে আছি, দেখেন আমি একটু পিছনের দিকে যাই, যে আমি যে বিষয়টা রুদ্র ভাই শেষ করেছে সে শেষের থেকে শুরু করে আমি মানে আপনি শেষ শুনি, জায়গাটা তার একটু শেষ আমি করে আপনি তারপর শুনি, আমি শোনার পরে শেষ আপনাকে করি। রিফার দিচ্ছি। জি, জি, জি। তো যেটা রুদ্র ভাই যেটা বললেন যে আসলে অ্যাকচুয়ালি ড্রেস আপের কারণে, হ্যাঁ ড্রেস আপের কারণে, কারণ আমরা কিন্তু প্রবাসে আছি, আমরা দেশের বাইরে, আমাদের সামনে যদি কেউ শর্ট পরেও বের হয়, তারপরেও কিন্তু আমাদের কুদৃষ্টিতে সেখানে যাচ্ছে না। এর কারণ হচ্ছে এখানকার ল কিংবা আইনটা হচ্ছে এমন, যে এখানে তাকানো কিংবা এই ধরনের কোনো কার্যক্রম যদি করে তাহলে তার জন্য জি। কিন্তু সর্বোচ্চ রকমের শাস্তি। এটা হচ্ছে একটা। আর আতিক ভাই যে প্রশ্নটা করলেন যে এখন বিভিন্ন মেয়েরা হচ্ছে প্রবাসী, বিশেষ করে টার্গেটটা প্রবাসী, এখন বর্তমান টার্গেটটা হচ্ছে প্রবাসীদেরকে, যে প্রবাসীরা বিভিন্ন জায়গাতে তারা ইনকাম করতেছে, বিভিন্ন জায়গাতে তাদের ইনকাম সোর্স আছে, তো সেটাকে অনেক মেয়েরা হচ্ছে টার্গেট করতেছে। তো এই টার্গেটের মানে অনেকেই শিকার হচ্ছে, অনেক প্রবাসীরা শিকার হচ্ছে। ইতিমধ্যে কিন্তু অনেকগুলো নিউজ পেয়েছি আমি, সময় টিভিতে প্লাস ইউটিউব যদি ঘাটতে যাই, আমরা অনেকগুলো নিউজ পাই যারা ইতিমধ্যে এই ধরনের মানে প্রবলেমের শিকার হয়েছে, এবং এরকম অনেক প্রবাসী আছে যারা বাংলা
বাংলাদেশে গিয়ে কিংবা বাংলাদেশে গিয়ে তারা বিভিন্ন ভাবে প্রতারণা দিয়ে তারা সারা বছর টাকা পাঠায় যাচ্ছে, 5 বছর 10 বছরের জন্য তারা টাকা পাঠাচ্ছে। এট লাস্ট বাংলাদেশে গিয়ে দেখে যে আসলে কিছুই না, বাস্তবিক অর্থে মানে যে টাকা দিয়েছে সে হচ্ছে অন্য কারোর সাথে কিংবা অন্য কাউকে নিয়ে সে হয় ঘর করেছে কিংবা সংসার করেছে। কিন্তু যে প্রবাসীটা আসলে এই এই ফাঁদে পা দিয়েছে, তো একটাই অনুরোধ করব প্রবাসীদের, যে যারা প্রবাসে আছে তাদের কাছে একটা অনুরোধ, আপনারা কখনো অনলাইন যে সম্পর্কটা, অনলাইন যে রিলেশনশিপটা, সেটার মধ্যে আপনারা না জড়িয়ে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা দেশে যান, বাংলাদেশে গিয়ে বাংলাদেশে যাওয়ার পর তারপর আপনি একটা ডিসিশন নিতে পারবেন। আপনি সবকিছু দেখেন, যদি আপনার সম্পর্ক হয়ে থাকে কারোর সাথে তাও কোনো সমস্যা নেই, আপনি গিয়ে আগে দেখেন, তাদেরকে চিনেন, ফ্যামিলি সম্পর্কে জানেন, কারণ আপনি কাউকে চিনতেছেন না। আমি যখন একটা কথা বলেছিলাম, মুরব্বীরা এরকম একটা কথা আমি শুনেছিলাম যে আগে নাকি সম্পূর্ণ বিষয় শুধুমাত্র তাকে দেখলেই হবে না, তার ফ্যামিলি থেকে শুরু করে জাত গোষ্ঠী, যেটাকে বাংলা ভাষায় যদি বলি জাত গোষ্ঠী সহ সবকিছুই কিন্তু দেখা প্রয়োজন আছে। আপনি বিয়ে করেন, ইটস ওকে, ইটস ভেরি গুড সাইন, এটা খুবই ভালো একটা কাজ। কিন্তু অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে জেনে বুঝে এবং আপনি নিজে সামনে থেকে উপস্থিত হয়ে করাটাই বেস্ট। কিন্তু যদি আপনি বলেন যে না আমি এভাবে করতে পারছি না, তাহলে অবশ্যই আপনার ফ্যামিলি দায়িত্বশীল যারা আছে তাদেরকে ইনভলভ করবেন। তারা যদি দেখে জেনে বুঝে যদি মনে করে তাহলে হয়তোবা তারা এটা আপনার এই প্রপোজালটা তারা অ্যাকসেপ্ট করতে পারে। কিন্তু ফ্যামিলি যদি অ্যাকসেপ্ট না করে, দয়া করে আপনারা কেউ এই জায়গাতে আগাবেন না। ধন্যবাদ। এই ছিল আমার কথা। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। সুন্দর, হাসান, সুন্দর। আমরা শেষ সময় চলে আসছি, কারণ 1 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে আমাদের লাইভ। এখন আমরা শেষ পর্যায়ে, মোটামুটি আরেকদিন আমরা একটা লাইভ করব আসানকে নিয়ে, প্রবাসীকে নিয়ে, যে প্রবাসীরা কেন প্রেমে পড়ে, টাকা পয়সা দিয়ে কান্না কেন করে। এরকম আমার কাছে প্রচুর আসছে, আমি ভিডিও বানানোর জন্য। একজন দেখেন, আজকে আমার কাছে কয়েকটা ভিডিও আসছে, আমি ভিডিও বানাবো। একটা কয়েকদিন আগে দুবাই একজন প্রবাসী ভিডিও বানাইছি, প্রায় আহ 8 লক্ষ না 10 লক্ষ ভিউ হয়েছে এটাতে। কারণ ওই ছেলেটা, আরেকটা ছেলের ভিডিও আমার কাছে চলে আসে, যেমন সে সম্পর্ক করছে, মা বাবার সাথে কথা বলছে, টাকা পয়সা দিছে, এখন হঠাৎ করে তার সাথে যোগাযোগ বন্ধ, কান্নাটা করে, আসলে খুব কষ্ট। তো আসান, এই ব্যাপারে আমরা প্রবাস থেকে একটা অনুষ্ঠান করতে চাই আগামীতে, যে সেটা অনুষ্ঠানটা হবে তোমার, আমি কিন্তু নক দিয়ে দেওয়ার কথা ছিল, আমি প্রাইভেট কথা বলবো তোমার সাথে কিছুক্ষণ পরে আমরা লাইভ শেষে। আমরা এখন শেষ পর্যায়ে চলে আসি, তো আমরা এখন প্রিয় দর্শক, আমরা কিন্তু আজকের লাইভ স্ট্রিম আমাদের শেষ পর্যায়ে, আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যে। আর যারা এই মুহূর্তে আমাদের সাথে ছিলেন, তো যাই সব, আপনি শেষ পর্যায়ে আমরা দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন বা বিদায় নিবেন, পরবর্তী লাইভে আমরা কথা হবে। দর্শকদের উদ্দেশ্যে আমার একটা কথাই হচ্ছে যে আতিক ভাই যে ধরনের উদ্যোগটা নিয়েছে, আহ, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা আমার সঙ্গে আমাদের কুলোর টিভির অ্যাডমিন আছেন হাসান ভাই, আপনারা যেভাবে আহ, সবাইকে জানানোর চেষ্টা করছেন, দ্যাটস ইটস অ্যান গুড সাইন। আসলে আমরা এখন তো আমাদের মিডিয়া নেই, এখন আমাদের এসে মডিয়া। তো আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে যদি একটু ভালোভাবে কাজে লাগিয়ে সমাজের সকল মানুষের মাঝে একটু ইয়ে তৈরি করতে পারি, একটু সেন্সিটিভ জিনিসগুলো তৈরি করতে পারি, আমরা আমাদের চাওয়াটাকে তৈরি করতে পারি, তাহলে হয়তো বা আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। তবে সেফটি ফার্স্ট, এবং সেটা আমাদের নিজেদের জন্য নিজেরাই। তবে আপনার এই লাইভের মাধ্যমে আমি একটা কথা বলে দিতে চাচ্ছি, প্লিজ আমাকে একটু যদি সময় দেন। ওকে, ওকে, ওকে। আত্মরক্ষার অধিকার কিন্তু সবার আছে, আত্মরক্ষার অধিকার, মেয়ে বিশেষ করে মেয়েদেরকে আমি বলতেছি, আহ আহ, আত্মরক্ষার অধিকার সবার আছে। 96 ধারায় আত্মরক্ষার অধিকার সবার আছে। দেয়ালে যখন পিঠ থেকে যায়, তখন আপনি নিজেকে বাঁচানোর জন্য অন্যকে আপনি আঘাত করতে পারবেন, সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক। আপনি এই কথাটা একটু মনে রাখবেন, এবং যদি লাইভটা যারা দেখে থাকেন এই কথাটা একটু মনে রাখবেন। ইভেন আমি এই প্রসঙ্গে একটা সত্য ঘটনা বলি, যে ভারতের আহ, একটা বোনকে তার ফ্রেন্ড, মানে বোনের ফ্রেন্ড তাকে ধর্ষণ করছে। সেখান থেকে সে ইয়েতে গেছে, আপনার আদালতে গেছে। আদালতে যাওয়ার পরে বিচার পায় নাই। ইয়াতে পুলিশ ঘুরাচ্ছি করতেছি বলতে বলতে এক পর্যায়ে ওই ভাই ওই ধর্ষণকারীর কল্লা কেটে নিয়ে আসছে, এবং সে থানায় আসছে। এখানে সে তার হ্যাঁ, এখানে সে তার এখানে সে বোনের
ধর্ষণের বিচার করছে, এখানে সে আইনের কাছে নিজেকে সমর্পণ করছে। সুতরাং আমি আমি আপনাদেরকে বলি না যে আইন হাতে তুলে নিতে, তবে একটা জিনিসই বলে দিচ্ছি যে আপনাদের আত্মরক্ষার অধিকার আছে। দ্যাটস ইট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আতিক ভাই এবং হাসান ভাইকে অনেক ভালো লাগলো। আমার জন্য দোয়া রাখবেন, আমি আচ্ছা একটু অসুস্থ থাকি। আচ্ছা আচ্ছা আর আচ্ছা এই তো, সে পর্যন্ত ভালো থাকবেন। আচ্ছা আমি জায়েদ বিদায় চৌধুরী, নিতে চাচ্ছি আর কি। না না জায়েদ চৌধুরী, তোমার কাছে আর একটা প্রশ্ন, যখন এটা বলছো আমি তোমাকে চেষ্টা করি, প্রশ্ন আমি করি যে বাংলাদেশের ওই এই প্রশ্নের উত্তর দিবেন যে বাংলাদেশের যে কিছুক্ষণ আগে তুমি এটা উত্তর দিছিলা, এরপর আমি বলি বাংলাদেশের কিছু আসলে যায় আসলে নেটওয়ার্ক প্রবলেম। বাংলাদেশে আমরা যে এই যে ভালোবাসা কিংবা এইটা সেইটা, কিন্তু আমাদের যখন আমরা দেখছি যে বাংলাদেশের যখন একটা মেয়ের সাথে সম্পর্ক করা হয়, সম্পর্ক করার পরে যখন ছেলেটা সরে যায়, তখন মেয়েটার রাস্তা থাকে না, একটাই রাস্তা হচ্ছে যে ধর্ষণ মামলা, না হয় এই তোমার শিশুকে, এটা বিভিন্ন ধরনের মামলা আছে, সেই মামলা গিয়া দিয়ে মানুষকে হয়রানি নারী ও করা হয়। নির্যাতন, হ্যাঁ, নারী ও নারী নির্যাতন মামলা, হ্যাঁ, নারী ও এইটা শিশু যে নির্যাতন মামলা, হ্যাঁ, রাইট। এটা কোনো কোনো সময় আদালত দেখছে যে এটা চোখ বন্ধ করে কিন্তু ডিসিশন দিয়ে দেয়, কিন্তু এটা ঠিক না। যে এখানে এখন দেখতে হবে বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে যে এক ছেলে চায়, এক মেয়ে চায় ছেলেকে ফাঁসানোর জন্য। যে কোনো সময় যখন তার সম্পর্ক মানুষকে না পাইবে, তখন যেভাবে বলবো আমাকে জঙ্গলে নিয়ে গেছে কৌশলে করে। তো এইগুলা আমরা কিভাবে বন্ধ করা যায় বাংলাদেশ থেকে, এগুলা কিন্তু খুব এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। তো এই বিষয়ে আমরা এখন হাসান, তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলো, আমরা লাইভ শেষ করে নিবো, কারণ 1 ঘন্টা উপরে গেছে। দর্শকের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে শুধুমাত্র এতটুকুই বলতে চাচ্ছি, দর্শকের উদ্দেশ্যে যে আপনারা অবশ্যই কুলাউড় টিভির সাথে থাকবেন। আর কুলাউড় টিভি যেহেতু সবসময় বস্তুনিষ্ঠ এবং সত্য বিষয়গুলো সামনে তুলে ধরে, তো একটা কথাই বলবো যে আমরা চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের সমস্যা এবং সম্ভাবনা যা আছে আমরা তুলে ধরার জন্য। আপনারা অবশ্যই আমাদেরকে যে কোনো সময় নক করবেন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই পাবেন এই কুলাউড়া টিভি থেকে। তো একটা জিনিসই আপনাদের কাছে চাওয়া, আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং সর্বোচ্চ রকমের সহায়তা করবেন। আমরা আপনাদের যেমন সহায়তা করার জন্য আমরা তৈরি আছি, কুলাউড়া টিভিও প্রস্তুত আছে আপনাদেরকে সহায়তা করার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আমি যারা কুলাউড়া টিভি আছে মালয়েশিয়াতে, আমাদের প্রতিনিধি আমাদের এমডি হাসান ভাই নম্বর আপনারা ফেসবুকে পাবেন। আমাদের এটা যদি মালয়েশিয়ার কোনো ব্যক্তি কোনো প্রবলেমে থাকেন, হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করলে হাসান ভাই আপনাদেরকে যে কোনো সহযোগিতার জন্য হাত পাড়িয়ে দিবে। এমন একজন মানুষ, প্রিয় দর্শক, আপনারা এমন একজন মানুষ হাসান ভাই, যে মানুষ আপনারা সবসময় আপনারা ওনাকে পাবেন, ওনারে পাশে পাবেন। ওনাকে যে কোনো সময় আপনারা যে কোনো বিষয় মালয়েশিয়ার আশেপাশে যারা ঘটে দেওয়া কোনো ঘটনা হলে হাসান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে লাইভ স্ট্রিম শেষ করলাম। আমাদের যারা অতিথি ছিলেন, আমাদের যে আম, জান্নাত জান্নাত ছিলেন, আমাদের যে দুজন অতিথি ছিলেন, জায়েদ চৌধুরী অ্যাডভোকেট, এবং আমাদের আসমা জান্নাত মনি, উনি আসলে নেটওয়ার্ক থাকার কারণে ওনার আরো কিছু কথা ছিল অনেক সময়, তো উনি আসলে থাকতে পারেন না। তো হাসান সাহেব, আমরা এই মুহূর্তে আমাদের লাইভ স্ট্রিম শেষ করে নেই। আর ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ আল্লাহ হাফেজ। আপনাকেও, অসংখ্য আল্লাহ হাফেজ।